সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 930তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলামের জীবনের পারিবারিক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে ছেলের বউকে নিজের বউ বানিয়ে ঘরে তুললেন এক বাবা। বন্ধুগণ, এই গল্পটা এক প্রবাসীর জীবনের গল্প। গুরুজনদের মুখে একটা কথা শুনেছিলাম যে লেবু যদি অতিরিক্ত টিপাটিপি করা হয় তাহলে এই লেবু তিতা হয়ে যায়, এটা শেষে খাওয়া যায় না। আজকে আমাদের এই সমাজে হয়তো এরকম মারাত্মক ঘটনা খুব কমই ঘটে, কিন্তু এরকম ছোটোখাটো ঘটনাগুলো প্রায় অহরহর পরিবারের মধ্যে ঘটে থাকে। তার বড় কারণ হচ্ছে কিছু বাবা মা আছে যারা কখনোই তাদের সন্তানদেরকে মূল্যায়ন করতে চায় না। সন্তান যতই বড় হোক, সন্তান যতই বুঝদার হোক, ওই বাবা মাগুলো মনে করে যে আমার এই সন্তান কোনো কিছুই বোঝে না, সে যেটা করছে সেটাই ভুল, আমি যেটা করছি সেটাই সঠিক। এবং নিজে বেশি বুঝে বলেই সন্তানের সাথে বাবা মায়ের এক ধরনের একটা স্পেস তৈরি হয়ে যায়, এবং ওই স্পেস থেকে সন্তান এক পথে যায় এবং বাবা মা ভিন্ন পথে চলে যায়। এজন্যই পরিবারগুলোতে বাবা মায়ের সাথে সন্তানদের এক ফাটল তৈরি হয়। বন্ধুগণ, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সন্তানকে আপনার বন্ধু হিসাবে তৈরি করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত ওই সন্তান আপনার আয়ত্তে চলবে না, আপনার কথা শুনবে না, হয় আপনাকে ভয় পাবে, না হয় আপনাকে অপমান করবে। এজন্য সন্তানের সাথে প্রতিটা বাবা মায়ের উচিত বন্ধুসুলভ আচরণ করা। কথাগুলো কেন বললাম, আপনারা আজকের এই গল্পটা শুনলে বুঝতে পারবেন। আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী সাইফুলের জীবনের এই গল্পটা আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে সাইফুল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরের কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জুয়ারি। বলতে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে, তারপরেও বাস্তবতার খাতিলে আমার বাবার এই কুকীর্তিগুলো প্রচার করতে হচ্ছে। আমার বাবা জুয়া ছাড়া কোনো কিছুই করতো না। দিনের আলো ফুটার পরে যখন মানুষ কাঁধে জোয়াল নিয়ে মাঠে কাজ করতে যাইতো, আমার বাবা তখন তাস হাতে নিয়ে তাল গাছের নিচে বসে তার বন্ধু বান্ধবদের সাথে জুয়ার আসর বসাতো। একটা সময় আমাদের পরিবারটা অনেক উচ্চবিত্ত একটা পরিবার ছিল। আমার দাদার অগাধ সয় সম্পত্তি ছিল, কোনো রকমের কোনো কিছুর অভাব আমার দাদার ছিল না। এলাকায় অনেক বেশি আমার দাদার প্রতিপত্তি ছিল, কিন্তু আমার বাবা ছিলেন আমার দাদার একমাত্র সন্তান। আমার কোনো চাচা জেঠা কিংবা পুপি না থাকার কারণে অতি আদর দিয়ে আমার দাদা আমার বাবাকে বড় করে, এবং বেশি আদর ভালোবাসা পেয়ে আমার বাবা তার জীবনটা সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে। বন্ধু বান্ধবদের সাথে রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে আমার বাবা জুয়ার আসরেই বসে থাকে। এমন করে আমার বাবার সময়গুলো কাটতে থাকে। জমি বিক্রি করে খায়, এবং একটা পর্যায়ে আমার বয়স যখন প্রায় 3 থেকে 4 বছরের কাছাকাছি, ওই সময় শুনেছিলাম আমার দাদাভাই নাকি মারা যায়। আমার দাদাভাই জিন্দা থাকতে তারপরেও যদি আমার বাবা একটু কম টাকা পয়সা নষ্ট করতো বা ভয় পাইতো, কিন্তু আমার দাদাভাই মরার পরে নাকি আমার বাবা আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। কারো কোনো কথা শোনে না, কারো কোনো কথা মানে না। লক্ষ লক্ষ টাকা জুয়ার বোর্ডে আমার বাবা খরচ করে। বাবা যায় জমি বিক্রি করে গামছা ভর্তি টাকা নিয়ে জুয়ার আসরে বসে, এবং সমস্ত টাকা মানুষদের কাছে দিয়ে আমার বাবার শূন্য হাতে রাতের বেলায় ঘরে এসে খাবার না পেয়ে আমার মায়ের গায়ে হাত তোলে। আমি এলাকার লোকজনের মুখে শুনেছিলাম আমি নাকি ছোটোবেলা থেকে পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। এতটাই ভালো ছিলাম যে আমার যে স্কুলের শিক্ষকরা থাকতো, ওরা নাকি আমার জন্য বাজার থেকে নিজের টাকায় চকলেট কিনে এনে আমাকে দিত। তারা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো যে একটা সময় আমি অনেক ভালো হব। এভাবেই সময়গুলো কাটতে থাকে। একটা সময় আমি আমার প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, এবং প্রাইমারি স্কুল শেষ করে আমি যখন হাই স্কুলে পদার্পণ করি, হাই স্কুলে পড়াশোনা করি,
ওই মুহূর্তে একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম, আমার বাবার ভিতরে পরিবর্তন কাজ করতে থাকে। আগে থেকে মনে করতাম যে আমার বাবা পেশায় একজন জুয়ারি, জুয়া খেলে আমার বাবার নেশা এবং পেশা। কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে আমার বাবা হঠাৎ করে জুয়ার বোর্ড থেকে বাবার নজর সরিয়ে নিয়ে হলো নারীর দিকে। এক এক দিন এক এক ধরনের নারী কেলেঙ্কারিতে আমার বাবাকে ধরা হচ্ছে। আমার দাদা এতটাই সম্মানী মানুষ ছিল যে এলাকার মানুষ আমার দাদাকে দেখলে দূর থেকে সালাম দিতে বাধ্য হতো, মানে দূর থেকে সালাম দিয়ে সম্মান জানাতো। অথচ সেই দাদার সন্তান আমার বাবা এরকমভাবে আজকে এই নারীর সাথে ধরা খায়, তো কালকে ওই নারীর সাথে ধরা খায়। এবং এরকম ঘটনাগুলো ঘটতে করতে নিজের মেয়ের বয়সী মেয়েদের সাথে আমার বাবা এভাবে হচ্ছে খারাপ কাজগুলো প্রতিনিয়ত করতে থাকে। এমন করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হচ্ছিলাম। তখন খুব বিপাকে পড়ে গেলাম, যেহেতু আমার একটা ছোটো বোন আছে। আমার ওই বোনটার বিয়ে শাদী নিয়ে আমার আম্মা তখন খুব টেনশনে পড়ে গেল। বাবা এরকম জুয়া খেলে, আজকে এই নারীর সাথে কালকে ওই নারীর সাথে, এক এক দিন এক এক নারীর সাথে ধরা খায়। এবং বাবাকে নিয়ে আমার মা তখন খুব টেনশন করতেছিল যে কী করা যায়। খুব ছোট বয়সে, আমার বলতে খুব খারাপ লাগতেছে, 14 থেকে 15 বছর বয়সে আমার ছোটো বোনটাকে আমার মা বিয়ে দিতে বাধ্য হয়। এত কম বয়সে আমার ছোটো বোনের বিয়ে দেয়, এটা জানার পরে প্রতিটা মানুষ ছিচি করে বসে, কপালে হাত দিয়ে বসে, জিহ্বায় কামড় দিয়ে বসে যে এরকম বয়সে একটা মেয়েকে কি বিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আমার মা শুধুমাত্র আমার বাবার ওই বেপরোয়া চলার কারণে আমার ছোটো বোনটাকে এত কম বয়সে বিয়ে দেয়। আমার ছোটো বিন্দু কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মেধাবী ছিল। আমি এসএসসি পরীক্ষা দিই, আমার এসএসসি রেজাল্টও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়। কিন্তু এসএসসি রেজাল্ট ভালো হয়ে কি হবে, এলাকাতে মুখ দেখাইতে পারি না। মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানে যাই সেখানেই সবাই বলে, কিরে তোর বাবা নাকি আজকে ওই মহিলার সাথে ধরা খাইছে, তোর বাবার নাকি আজকে ওই হোটেলে দৌড়ছে, তোর বাবা নাকি এটা করছে, তোর বাবা নাকি ওটা করছে। প্রতিটা মুহূর্তে আমার বাবার সাথে আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে মানুষজন খারাপ এবং বাজে মন্তব্য করতে থাকে। দেখা যায় বাবার কারণে আমি যদি রাস্তা দিয়ে চলি, মহিলারা আমার দিকে আঙ্গুল তুলে দেখায়, দেখ 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 এটা অমুকের ছেলে। সমাজে মুখ দেখাইতে পারি না, কারো সামনে গিয়ে কথা বলতে পারি না। বাজারে গেলে মাথা নিচু করে যায়, মাথা নিচু করে আসি। এত সয় সম্পত্তি ছিল আমার দাদার, কিন্তু আজকে আমার বাবার কোনো রকমের সম্পত্তি নেই। সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে জুয়ার বোটে উড়িয়ে দিয়েছে আমার ওই বাবা। এসব নিয়ে যখন প্রতিবাদ করতে যাই, কথা বলতে যাই, তখন আমার বাবা উল্টা আমাকে মারতে বসে। আমাকে বলে, তুই কি জানিস, তুই সেদিনকার পিচ্ছি ছেলে, তুই এগুলো বুঝবি কি। এই বলে আমার বাবা আমার গায়ে হাত তোলে এবং আমাকে প্রতিটা মুহূর্তে মারে। মা কান্নাকাটি করে বলে, তুই তোর ভাইকে নিয়ে এই পরিবার থেকে বেরিয়ে যা, এখানে থাকিস না। যদি এই পরিবারে থাকিস আমি সহ্য করতে পারবো না। তোদের মতো নিষ্পাপ ছেলেদের গায়ে যখন তোর বাবা হাত তোলে, এই জিনিসগুলো আমি মানতে পারি না। একটা সময় মনের ভিতর প্রচণ্ড রকমের কষ্ট জমা হয়ে গেল। কষ্ট জমা হওয়ার পরে একদিন আমাদের বাড়ির সামনে বসে আছি, ওইখানে প্রাণ কোম্পানির শাকিল ভাই বলে একজন লোক আছে, তিনি প্রাণের এসআর। ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। একদিন হঠাৎ করে শাকিল ভাইকে আমি দুঃখটা বললাম যে, শাকিল ভাই আমি এসএসসি পাস করছি, কিন্তু আমার বাবার এই কুকর্ম, আমি এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চাই। আপনার কাছে কি কোনো অপশন আছে, কোনো চাকরি বাকরির ব্যবস্থা আছে, আমাকে দিতে পারবেন? আমি এখানে থাকতে চাই না, আমার বাবার এই কুকীর্তি, বাবার এই জিনিসগুলো আমি নিতে পারতেছি না। এমন করে বলার পরে শাকিল ভাই তখন আমারে বলল যে, দেখ আমার কাছে তো এরকম কোনো সুযোগ সুবিধা নাই, তবে তুই যদি চাস প্রাণের ডেলিভারি ম্যান হিসাবে আমি তোকে চাকরি দিতে পারি, এবং এটা এই ডিস্ট্রিক্টে নাই, রাজশাহীতে নাই, কিন্তু বরিশালে পাবি। আমি তখন বলি, ভাই শাকিল ভাই আমি তো এটাই চাই, আমি এই রাজশাহী শহর থেকে দূরে চলে যেতে চাই, এই গ্রামেই থাকতে চাই না এবং এই বিভাগেই থাকতে চাই না। আপনি মেহরবানি করে আমাকে বরিশাল ওই চাকরিটার ব্যবস্থা করেন। তিনি তখন আমাকে বলে, তাহলে তুই সিবি ম্যানেজ করে আমাকে দে, আমি ডকুমেন্টগুলো কাগজপত্রগুলো সব কিছু নিয়ে এগুলো জমা দিই, এবং জমা দেওয়ার পর আমি তোর ভিসা লাগাই দিব। যাই হোক, এমন করে ওই ভদ্রলোকের সাথে আমার কথা হলো। কথা হওয়ার 2-3 দিন পরে আমি তখন কম্পিউটার দোকান থেকে আমার এই কাগজপত্র ডকুমেন্ট যা কিছু আছে সব কিছু ম্যানেজ করে শাকিল ভাইকে দিলাম। দেওয়ার পরে তারই প্রায় 8 থেকে 9 দিন পরে তিনি আমাকে বলল, তোর ইন্টারভিউ হবে, রাজশাহী শহরে তোকে আসতে হবে। এবং এই কথা আমি আমার মাকেও বলি। মা কিন্তু খুশি হয়। মা আমাকে বলে, পড়াশোনার প্রয়োজন নাই, বাড়ি থেকে বের হয়ে যা, কারণ বাড়িতে থাকলে আর আমি সহ্য করতে পারি না। এই মায়ের দূর অপমান, অপদস্থ, গালাগালি আমার সহ্য হয় না। তো মায়ের কথা মতো আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই, এবং বাড়ি থেকে বেরিয়ে রাজশাহী শহরে যাই। সেদিন আমি প্রাণ কোম্পানির ইন্টারভিউ দেই এবং আলহামদুলিল্লাহ আমি সেখানে সাকসেস হই। এবং যিনি আমাকে নিয়োগ করে তিনি আমাকে সরাসরি এসআর হিসাবে নিয়োগ দেয়। মানে আমি তো ডেলিভারি ম্যান হিসাবে চাকরি চাচ্ছিলাম, কিন্তু সেখানে আমি শাকিল ভাই যেই পোস্টে কাজ করে একই পোস্টে এসআর হিসেবে আমি জয়েন করি। এসআরে জয়েন করার পরে তখন তিনি আমাকে পাঠাই দেয় মানে আপনার বরিশাল বিভাগে।
এবং তখন বরিশাল বিভাগের কোনো একটা এলাকায় আমি তখন কাজের সন্ধানে চলে যাই। কাজের সন্ধানে চলে যাই বলতে জয়েনিংয়ে যাই, এবং যাওয়ার সময় বাড়ি থেকে কাপড় চোপড় বেডিংপত্র সব কিছু নিয়ে ওইদিকে চলে যাই। তো আলহামদুলিল্লাহ তখন থেকে আমি একটু ভালো আছি। আমার বাবার এই অত্যাচার, অবিচার, অপমান থেকে আমি মোটামুটি নিজেকে কিছুটা হলেও সেভ করতে পেরেছি। তখন অনেক ভালো লাগা কাজ করতেছে মনের ভিতরে। মাস শেষে বেতন পাইতেছি, মায়ের জন্য টাকা পাঠাইতে আসি, আম্মুর সাথে কথাবার্তা হচ্ছে, আম্মু অনেক ভালো, আমিও অনেক ভালো, এবং মায়ের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। আম্মু আমাকে অনেকটা ভালোবাসে, মাঝে মাঝে আম্মুর সাথে ফোনে কথাবার্তা বলি। এমন করেই চাকরি করতেছি, সময়গুলো ভীষণ ভালোই কাটতেছে, টাকা পয়সাও ভালো ইনকাম করতেছি। এইভাবে আমার জীবন থেকে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো কেটে যায়। এবং 1.5-2 বছর পরে আমি দেখলাম যে আমি সেই এসআরের পোস্টে চাকরি করে যাচ্ছি, বাট জীবনের তেমন কোনো পরিবর্তন নাই। 1 দিন 2 দিন করে সময়গুলো পাস হচ্ছে, এভাবেই যেন সময়গুলো কাটতেছে। একটা সময় দুঃখ করে মাকে বললাম যে মা, এমনভাবেই সময়গুলো কাটতেছে এবং এই চাকরি কতদিন ধরে করব? ছোট ভাইও বড় হয়ে যাইতেছে, বাবা তো আজও সেই জুয়ার বোর্ডে রাত কাটাচ্ছে। সো এমন করে তো আর চলতে পারে না। যদি তুমি পারো কোনো একটা ব্যবস্থা করো, আমার এই জীবনটা আর ভালো লাগছে না। আমার মার সত্যি এটা ভালো লাগে না। যদি পারো, যদি তুমি আমার জন্য কোনো কিছু করতে পারো, তাহলে মা আমার জন্য কিছু একটা করো। আমার মা তখন বললো যে আমি কি করতে পারবো, আমার কাছে তো অত বেশি টাকা পয়সাও নাই যে আমি তোরে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবো বা তোরে কিছু করে দিতে পারবো, এরকম সাধ্য সামর্থ্য তো বাবা আমার নাই। আমি তখন বললাম মা, তুমি যেমনি পারো কিছু একটা আমার জন্য করো, আমার এই চাকরি করতে আর ভালো লাগতেছে না। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, বাট জীবনের কোনো পরিবর্তন মা আমার হচ্ছে না, তুমি কিছু একটা করো। এমন করে আম্মুর সাথে কথাবার্তা বলার পরে আম্মা তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আম্মা নানু বাড়িতে কথা বলবে, নানু বাড়িতে থেকে কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারলে আমাকে ব্যবসা বাণিজ্যের জন্য মা কিছু টাকা দিবে। মানে আমার পরিকল্পনা ছিল আমি বরিশালের যেখানে চাকরি করতাম, যে জেলায়, মানে ওই উপজেলার ভিতরে আমি প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার নিব, প্রাণের ডিস্ট্রিবিউটার নিব, এবং ওইখান থেকে আমি প্রাণের মাল সেল করব, এবং আমি সেখানে ভালোভাবে ব্যবসা করতে পারবো। কারণ ওই এলাকাতে আমি দীর্ঘ আজকে 1.5 বছর, তো এলাকার দোকানপাট যা আছে, মানুষ যা আছে, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার এলাকার মানুষ আমাকে এত ভালো করে চিনে না, বাট বরিশালের ওই উপজেলার মানুষগুলো আমাকে যতটা ভালো চিনে, সবাই আমাকে অনেক আদর করে, যত্ন করে, আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আম্মুর সাথে কথাবার্তা বলার পরে আম্মু তখন নানু বাড়ি থেকে সম্পদ পাবে, মানে মামাদের কাছে সম্পদ পাবে। কারণ এটা তো আবার বাবাকে বলা যাবে না, কারণ বাবাকে বললে তো আমার বাবা আমার মাকে মাইরা আমার মায়ের কাছ থেকে টাকা উদ্ধার করে নিয়ে যাবে, আমার আম্মুকে মেরে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে যাবে। এই জন্য আমার মা কী করলো, বাবাকে বললো না, বাবাকে না বলে গোপনে গোপনে চেষ্টা করে গেল যে কোত্থেকে টাকা পাওয়া যায়, এবং নানু বাড়ি থেকে গোপনে গোপনে আমার আম্মু আলাপ আলোচনা করে আমার মামাদেরকে দিয়ে সেখান থেকে জমি বিক্রি করলো। জমি বিক্রি করে আমার মা মাত্র 3 লক্ষ টাকা পাইলো। ওইখান থেকে 3 লক্ষ টাকা নিয়ে আসলো, এবং এরই মাঝে মামাদেরকে আবার 50,000 টাকা দিয়ে আসতে হয়েছে, যেহেতু ভাইয়ের ভাই। এই বললো 50,000 টাকা দিয়ে 2.5 লক্ষ টাকা আমার আম্মা নিয়ে আসলো, এবং 2.5 লক্ষ টাকা নিয়ে এসে আমাকে বললো, বাবা রে, আমি তো 2.5 লক্ষ টাকা আনছি, এবং এই টাকা দিয়ে কোনো কিছু করা যাবে কিনা। আমি তখন বললাম যে 2.5 লক্ষ টাকা এবং 2.5 লক্ষ টাকা দিয়ে আসলে কী করা যাবে? কোনো প্রাণের বা কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটার নিতে হলে তো ম্যাক্সিমাম 6-7 লাখ টাকা লাগবে, তো এই টাকা দিয়ে তো কোনো কিছুই হবে না। আমার আম্মা বলে, দেখ আমার কাছে এতটুকুই আছে, এটাও যদি তোর বাবা যে কোনো সময়, তোর বাবা কিন্তু এটাও নিয়ে যেতে পারে, কারণ তোর বাবা যদি জানতে পারে যে 2.5 লাখ টাকা আমার কাছে আছে, আমাকে খুন করে তোর বাবা এই টাকা নিতে এক পা হচ্ছে পিস পা হবে না। তোর বাবা এতটা ডেয়ারিং, তুই তো জানিস। এখন এই টাকাটা আমার কাছে আছে, বাবা যদি পারিস এই টাকার দিয়ে কিছু একটা করার চেষ্টা করো। আমি তখন ভাবলাম যে কী করা যায়, ওই টাকার মতো 2.5 লাখ টাকা দিয়ে তো কোনো কিছুই করা যাবে না। তো ভাবলাম কোনো মানে কোম্পানি ডিস্ট্রিবিউটার নেওয়া যায় কিনা, বাট প্রাণের তো ডিস্ট্রিবিউটার হবেই না। অন্য যে কোম্পানিগুলোর কথাবার্তা বলতেছে, ওই কোম্পানির ডিস্ট্রিবিউটার নিয়ে আসলে তেমনভাবে কোনো লাভবান হওয়া যাবে না, মানে লাভ নেই আর কি, টাকা নষ্ট ছাড়া আর কোনো কিছুই না। পরে ভাবলাম যে কী করা যায়, মানে কি করতে পারি। এক পর্যায়ে এক ভদ্রলোকের সাথে আলোচনা করি, ওই উপজেলারই, বরিশালের উপজেলার। তো আলোচনা করার পরে তিনি আমাকে হঠাৎ করে বললো যে ভাই, একটা কাজ করেন, যেই টাকা আপনার কাছে আছে ওই টাকা দিয়ে তো আসলে কোনো ব্যবসা বাণিজ্য হবে না, তো আপনি যদি এরকম একটা সমস্যা আছেন, আপনি টাকাটা নিয়ে বিদেশ চলে যান, এবং বিদেশে গেলে আমার কাছে মনে হয় ভালো হবে। আমি তখন বললাম যে ভাই, বিদেশে যে যাবো, 2.5 লাখ টাকা দিয়ে তো বিদেশে যাওয়া যাবে না, বিদেশ যাইতেও তো 5-6 লাখ টাকা লাগে, 2.5 লাখ টাকা দিয়ে কিন্তু বিদেশ যাওয়া যায়। তিনি আমাকে বলে, একটা দেশ আছে এবং দেশটা মোটামুটি উন্নতই আছে, আপনি ওই দেশে চলে যান, ওখানে 2.5 লাখ বা 3 লাখ টাকার মধ্যে যাওয়া যাবে। আমি তখন বললাম দেশটার নাম কি? তিনি আমাকে বললো ওমান। আমি তখন বললাম তো ওমানে কি এত কম টাকা দিয়ে যাওয়া যায়? তিনি বলে যে হ্যাঁ, কম টাকায় লাগে, আর আমার ছেলে আছে 2 জন ওইখানে থাকে, আপনি যদি বলেন আমি ওইখানে কথাবার্তা বলে আপনার জন্য একটা ভিসা ব্যবস্থা করে দিতে পারি। আমি তখন বললাম তাহলে তো ভালোই হয়, আপনি আমার সাথে কথাবার্তা বলে একটা ভিসার ব্যবস্থা করে দেন।
তো উনি তখন ওনার ছেলেদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে তারা পাসপোর্ট চাইলো। আমি বরিশালে থাকা অবস্থায় পাসপোর্ট করে পাসপোর্টের ফটোকপি পাঠাই এবং আমার ভিসার প্রক্রিয়া মোটামুটি প্রায় কমপ্লিটের পথে। আমি কিন্তু তারপরেও আর রাজশাহীতে আসলাম না, আম্মাকে আমি বরিশালে উল্টে নিয়ে গেলাম। বরিশালে নিয়ে গিয়ে মায়ের কাছ থেকে টাকা নিলাম, নিয়ে টাকা ওইখানে জমা দিলাম। একটা পর্যায়ে আমার ভিসা লেগে গেছে, মানে ভিসা লাগছে এবং ফ্লাইটের জন্য টিকিটও কনফার্ম করে ফেলি। তা আম্মুর সাথে কথাবার্তা বলতেছে, আম্মু বলতেছে যে এই তুই বাড়িতে আয়, মিলাদ পড়াই। এবং আমার কষ্ট হচ্ছে যে না, আমি এখন বাড়িতে যাব, মিলাদ পড়াবো, বিদেশ যাব, এটা যদি আমার আব্বা জানতে পারে আমি বিদেশ গেছি, তাহলে বিদেশের টাকা আমি কোথায় পাইছি। এটা নিয়ে আমার আব্বা ইনকোয়ারি শুরু করবে এবং ইনকোয়ারি করতে গিয়ে যদি জানতে পারে যে আমি নানুবাড়ির কাছ থেকে টাকা নিয়ে আমার মা আমাকে দিছে, তাহলে কিন্তু আমার মায়ের উপরে অত্যাচার হবে, আমার মাকে আমার আব্বা মারা শুরু করবে। কারণ আমার বাবা বলল তুই আমাকে দিলি না, আমি জুয়া খেলতাম, ওরে দিলি কেন। এই বলে আমি এই জন্য আর বাড়িতেও গেলাম না, কোনো ছোটোখাটো করে কোনো অনুষ্ঠানও করলাম না। অনুষ্ঠান না করে বাড়িতে না গিয়ে আমি তখন এই সম্পূর্ণ টাকা দিয়েই আলহামদুলিল্লাহ আমি তখন ওই থেকেই আপনার বরিশাল উপজেলা থেকে কাপড় চোপড় সব কিছু প্যাকিং করে মানে খুবই মানে একভাবে গরিবী হালে আমি তখন ওমানে গিয়ে পৌঁছাই। আর যাওয়ার সময় আমার ছোটো বোন আমার মা আসে আমাকে দেখার জন্য, ছোটো ভাই আসে না, মা ছোটো বোন আসে, তাদের সাথে কথাবার্তা বলি, তারা আমার সাথে ঢাকা পর্যন্ত যায়, এয়ারপোর্ট পর্যন্ত যায়। তো যাই হোক, এয়ারপোর্ট দিয়ে আমি আলহামদুলিল্লাহ ওমানে গিয়ে পৌঁছাই এবং পৌঁছানোর পরে আমাকে একটা ভালোই আসলে একটা ভালো বিষয় দেয়, একটা বাসার গার্ডেনের বিষয় আর কি, মানে একটা আরবির বাসা। ওই জায়গাটার নাম ছিল আল খুদ, মাস্কাট শহরের ভিতরে। ওইখানে গিয়ে আমি তখন হচ্ছে আপনার গার্ডেনে কাজ করি। তো গার্ডেনে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালো, এবং যিনি আরবি আছে তিনিও ভালো, টাকা পয়সা দেয়, আমার সাথে ভালো করে কথাবার্তা বলে, তিনারও আচার আচরণ বা স্বভাব চরিত্র অনেক ভালো, মানে অনেক ভালো, নিজের সন্তানের মতো আমাকে আদর করে। এরকম করে ওনার ওখানে প্রায় আমি 8 থেকে 9 মাসের মতো কাজ করি এবং করার পরে তিনার একজন ড্রাইভার ছিল, ইন্ডিয়ান ড্রাইভার। ওই ড্রাইভারটা হঠাৎ করে দেশে গিয়ে আর মানে দেশে চলে গেছে, আর আসে না। তো ড্রাইভারটা আসা না পরে তিনি তখন বাইরে থেকে ড্রাইভার নিচ্ছে এবং বাইরের ড্রাইভারগুলো ঠিকমতো কাজ করে না, যেহেতু ওনার ভিসা না, ওনার অধীনে তারা চাকরি করে না, এজন্য ওনার কথা শুনেও না। তো তিনি তখন সিদ্ধান্ত নিল যে আমাকে ড্রাইভিং শেখাবে। তো আমাকে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি করানোর পরে আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্স বের করতে সক্ষম হই। এবং ড্রাইভিং লাইসেন্স বের করার পরে তখন তিনি আমাকে ওনার বাড়িতে চাকরি দিয়ে দেয়। তো আমি তখন ওনার বাড়িতে হাউস ড্রাইভার হিসেবে চাকরি করি। তো ওনার বাড়িতে ইনকামের অনেক রাস্তা ছিল, মানে মোটামুটি অনেক টাকা ইনকাম করা যেত, ইনকাম করার অনেক ভালো অধ্যায় ছিল। এগুলো আমি নাই বলি, মানে হালাল হোক আর হারাম হোক আমি কিন্তু টাকা ইনকাম করতে পারতাম। তো এইভাবে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাইতেছি, মায়ের জন্য টাকা পাঠাইতেছি। এরই মাঝে বাবা কিন্তু জেনে গেছে যে আমি ওমানে চলে গেছি, বিদেশে গেছি। আমার মাকে জিজ্ঞেস করলো যে তোর ছেলে বিদেশ কীভাবে গেল। আমার আম্মা বলছে ও গেছে ওইখান থেকে, যেখানে কাজ করতো সেখান থেকে কোম্পানি ওরে নিয়ে গেছে, এটা বলছে যে কোম্পানির মাধ্যমে গিয়েছি। তো যাই হোক, আম্মুকে যেহেতু বললো কোম্পানির মাধ্যমে গেছি, আমার আব্বুকে এটা বললো, আব্বু ওই কথা বিশ্বাস করছে। তো এবার আমি মানে টাকা পাঠাইতেছি, আম্মুর জন্য টাকা পাঠাইতেছি যে মা এমনি টাকা পাঠাইতেছি, তুমি জায়গায় সম্পত্তি কিনো, মানে এগুলো জায়গায়। ওই সময় কিন্তু আমার আব্বা আবার জুয়া খেলা ছেড়ে দিয়েছে। আমি বিদেশ যাওয়ার পরে হঠাৎ করে মানে আব্বার ভিতরে কি অলি আল্লাহ ঢুকে গেছে, কি ভালো হয়ে গেছে। আমার আব্বা হঠাৎ করে আপনার এস্তেমা, তারপরে বিভিন্ন মানে আপনার যে তরিকা আছে যেমন মাইজ ভান্ডারি বা আট রশি, এরকম তরিকাগুলোর ভিতরে ঢুকে গেছে হঠাৎ করে ওইগুলোর ভিতরে ঢুকে গিয়ে জুয়া খেলা ছেড়ে দিয়েছে। জুয়া খেলা ছেড়ে ভালো হয়ে গেছে, একদম দিনের পথে চলে, সবার সাথে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে গ্রামের সবার সাথে উঠা বসা, এক মধুর সম্পর্ক তৈরি করে ফেলেছে এলাকার লোকজনের সাথে। এবং এলাকার লোকজনও তো অত্যন্ত খুশি, কিরে আমার আব্বা হঠাৎ করে এতটা ভালো হয়ে গেল। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হয়তো রহমত হয়েছে, এরকমটাই চিন্তা করতেছে। তখন আমি আমারে বললাম যে আম্মা, জায়গায় সম্পত্তি তো কিনতে হবে, তো মানে আমার আব্বা তো সবই নষ্ট করে ফেললো, ছোটো একটা ভাই আছে, ওরও তো কোনো ভবিষ্যৎ নাই, এবং আমি ওমানে পড়ে আছি, কিছু টাকা পয়সা দিই, তুমি কিছু জায়গায় সম্পত্তি কিনো, কিন্তু খবরদার তুমি কিন্তু জায়গায় সম্পত্তি কোনোটাই আমার আব্বার নামে কিনো না। আমার আম্মা বলো তোর আব্বা তো এখন ভালো হয়ে গেছে, আগের মতো জুয়া খেলে না, খারাপভাবে চলে না। আমি বললাম যে আব্বা জুয়া খেলোক না খেলোক, খারাপভাবে না চলুক, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তুমি কিন্তু ভুলেও আব্বার নামে কোনো জায়গায় কিনো না, হয় তোমার নামে কিনবা, আর তোমার নামে যদি না পারো প্রয়োজন আমার ছোটো ভাইয়ের নামে কিনবা, তারপরেও কিন্তু আব্বার নামে জায়গায় সম্পত্তি কিনো না, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি। এমন করে যখন আম্মুর সাথে কথা বলি, আম্মু তখন বলো আচ্ছা সমস্যা নাই, তুই চিন্তা করিস না, আমি তোর আব্বার নামে জায়গায় কিনবো না, তোর নামেই কিনবো, অথবা আমি আমার নামে কিনবো। আমার নামে কেনার প্রয়োজন নাই, আমি যেহেতু বিদেশে আছি, তুমি তোমার নামেই কিনো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তোমার নামেই কিনো। পরে ভাই আমি কিন্তু অনেক টাকা ইনকাম করতাম, দেখা যায় মান্থলি আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ করেও মাঝে মাঝে আমার ইনকাম হতো, মানে ইনকামের রাস্তাটা এতটাই ভালো ছিল। তো আমি প্রতি মাসে আম্মুর জন্য টাকা পাঠাইতাম এবং আম্মু তখন প্রচুর জায়গায় সম্পত্তি কিনতে আসে।
এখানে জায়গা কিনতেছে, ওইখানে জায়গা কিনতেছে, বিভিন্ন জায়গায় জায়গা সম্পত্তি কিনতেছে। বাট আমার বাবা কোনোভাবেই হচ্ছে আম্মুর সাথে কোনো ঝামেলা করে না। এই যে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছি আম্মুর জন্য আম্মুর অ্যাকাউন্টে, আব্বু কিন্তু কোনো ঝামেলা করে না। এমন করতে করতে আমার আব্বু আস্তে আস্তে করে আমার সাথে ভালো হয়ে যায়। আমার মা বলে, নেই তোর বাবার সাথে কথা বল। আমি আব্বুর সাথে কথাবার্তা বলি, আব্বু তখন অনেকটা ভালো হয়ে যায়। আগে যেরকম খারাপি করতো, নেশা করতো বা নারীর প্রতি একটা লোভ ছিল বা জুয়া খেলতো, এই জিনিসগুলো সম্পূর্ণভাবে রিকভার করে আমার আব্বা একদম দিনদার মুসলমানের মতো হয়ে গেছে। মুখে দাড়ি রেখেছে এবং পাঞ্জাবি পরে, মসজিদে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, সবার সাথে বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়, আট রশি সহ মাইজ ভান্ডারের বিভিন্ন তরিকা মানে। তাই সব কিছু মিলে আমার কাছে তখন ভালোই লাগলো যে যাই হোক আমার আব্বা একটা লাইনে চলে আসছে। এরকম করে আমি প্রায় অনেকগুলো বছর বিদেশে থাকি। অনেকগুলো বছর থাকার পরে আমার মা বারবার বলতেছে, দেশে আয়, বিয়ে শাদি কর, এইভাবে কত বছর বিদেশে পড়ে থাকবি, এভাবে তো হতে পারে না, দেশে আস, দেশে এসে বিয়ে শাদি কর, একটা সংসার কর। তা আমার বিষয় হচ্ছে আমি যে বিদেশে পড়ে আছি, দেশে যাব, বিয়ে শাদি করব, সংসার করব, আসলে বড় বিষয় হচ্ছে আমি এখানে যে সুযোগটা পেয়েছি, এখন যদি আমি দেশে যাই, তা দেশে গেলে হবে কি যে আমার এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ওই সুযোগের বিষয়টা আমি বলতে চাই না। যাই হোক, একটা ভালো অফার আমার কাছে আছে, টাকা ইনকাম করে একটা ভালো জায়গা আছে। আমি বিদেশ থেকে যদি দেশে যাই ছুটিতে, তাহলে এই জিনিসটা থাকবে না। এই জন্য আমি ছুটিতে দেশে যাই না। আমার মারে বলে যে, মা আমার যাইতে অনেক সময় লাগবে এবং তুমি আমার জন্য চিন্তা করো না, আমার অনেক টাইম লাগবে, আমি এত সকাল যেতে পারবো না। তা ছোটো ভাইও বিয়ের জন্য পাগলামি করতেছে, বিয়ে করবে, ও অনেক ঝামেলা করতেছে। তা আমার আম্মু তখন আমারে বলতেছে, একটা কাজ কর, তোর যেহেতু বিদেশ থেকে এখন আসতে ঝামেলা হইতেছে, সমস্যা হইতেছে, তাহলে তোর এখন কষ্ট করে আসার প্রয়োজন নেই, তুই বিদেশেই থাক। এখন তো অনেকে মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী হয়। এই কিছুদিন আগে তোর এক মানে দূরসম্পর্কের এক চাচাতো ভাই, তারও বিয়ে মোবাইলের মাধ্যমে হয়েছে, সেও কুয়েত থাকে। এখন মোবাইলে তো বিয়ে হয়। তা মোবাইলে যদি বিয়ে হয়, তাহলে তোর আর কষ্ট করে আসার দরকার কি, মোবাইলের মাধ্যমে বিয়ে করে ফেল। তা আমি একটু হাসতে হাসতে মারে বললাম যে, মা এটা কেমন কথা, মোবাইলে আবার কেমনি বিয়ে হয়, মোবাইলে বিয়ে হয় নাকি, আমি বিদেশে, আমার বউ বাংলাদেশে, তা মোবাইলে বিয়ে হবে কেমন করে? আমার আম্মা বলে, অনেকে মোবাইলে বিয়ে শাদী করে, এখন আমরা তোর জন্য মেয়ে দেখি, মেয়ে দেখে তোর মোবাইলে বিয়ে করাই দিব। তো যাই হোক, আমার আম্মা তখন কী করলো, আমার আব্বার কথা আব্বুরে বললো যে, তুমি মেয়ে দেখো, কোথায় ভালো মেয়ে পাওয়া যায়, এবং আমি একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে করাবো। এই কথা আমার আব্বারে তখন বললো। আব্বারে বলার পর আব্বা তখন বলে, তুমি টেনশন করো না, আমি মেয়ে দেখতেছি, কোথায় মেয়ে পাওয়া যায়, ভালো মেয়ে পাইলে আমার ছেলের বিয়ে করাবো। এরকম করে আমার আব্বা তখন মেয়ে খুঁজতেছে। আমার মা তখন পুরো দায়িত্ব আমার আব্বার উপরে দিয়ে দিল যে, তুমি মেয়ে খোঁজো, তোমার উপরে মেয়ে খোঁজো। আর এখানে আরেকটা বিষয় আমি বারবার ক্লিয়ার করি, আমার বাবা কিন্তু আমার মায়ের কাছে কোনো টাকা পয়সা চাইতো না, আর আমার মাও কিন্তু আমার বাবাকে কোনো টাকা পয়সা দিত না। মা জায়গায় সম্পত্তি যা যা করেছে সবই নিজের নামে করেছে, আমার আব্বার নামে কিন্তু কিছুই কিনেনি। যতটুকু আমার মা আমাকে বলেছে আর কি, মায়ের কথা তো আমি বিশ্বাস করি, মা আমাকে এভাবে বললো। তো একটা পর্যায়ে হলো কি, আমার বাবা তখন মেয়ে খুঁজতে খুঁজতে মাস তিনিক আমার জন্য মেয়ে খুঁজছে। মাস তিনিক মেয়ে খোঁজার পরে আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামে আমার বাবা, অনেক দূরে আর কি, ওইখানে একটা মেয়ে আমার জন্য ঠিক করছে এবং মেয়ের ছবি আমার জন্য পাঠাইছে। তা মেয়ে ছবি পাঠাইছে, মেয়ে দেখলাম, মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী এবং লম্বা টম্বা আছে, স্বাস্থ্যও ভালো আছে, খুব ভালো লাগছে। মা আমারে বলো, তোর কাছে মেয়ে দেখতে কেমন লাগছে? মেয়ের নাম ছিল হচ্ছে ফারমিন আক্তার। আমি বললাম যে, মা মাশাআল্লাহ মেয়ে তো দেখতে অনেক সুন্দর, আমার কোনো আপত্তি নেই, তোমরা কথাবার্তা বলি মেয়ের সাথে আমার বিয়ের সাথে ঠিকঠাক করো। আমি আমার বন্ধুবান্ধব যারা ছিল ওমানে ওদেরকে দেখাইলাম, ওরাও সবাই বলে যে, ভাই মেয়ে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, মুখটুক বড় আছে, একদম মুখমণ্ডলটা অনেক সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রবাসী হিসাবে যতটুকু হওয়ার দরকার আর কি অতটুকুর মধ্যেই আছে। তা আম্মা আব্বা তখন কী করলো, কথাবার্তা ঠিকঠাক করলো, মেয়ের পরিবারে গেল, আমার আব্বাই আর কি সমস্ত দায়িত্ব নিয়েছে। তা মেয়ের পরিবার থেকে একটা শর্ত দেওয়া হলো, শর্ত হচ্ছে এইটা যে ছেলে বিদেশ থেকে দেশে আসার আগ পর্যন্ত তারা মেয়ে দিবে না। এমনি মোবাইলে বিয়ে করাবে, মোবাইলে বিয়ে শাদী হবে, সব কিছুই হবে, কিন্তু ছেলে যদি দেশে না আসে আমরা মেয়ে আমরা উঠেই দিব না। তাই আমার আব্বা আম্মা বললো যে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনাদের কথাই আমরা মানলাম, আমার ছেলের বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করানো দরকার আইন অনুযায়ী বা হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, মুসলিম অনুযায়ী, তাই সমস্যা নাই, ছেলে যখন দেশে আসবে তখন আমরা বউ উঠে নিয়ে আসবো, এখন আমরা বউ উঠে আনতে যাব না, এখন আপাতত বিয়ে শাদীর কাজটা হয়ে যাক। এই কথা বলার পরে তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো ওই মেয়ের সাথে আমার বিয়ে হবে মোবাইলে। তো যেদিন বিয়ে হবে, এখানে আমি আমার ওমানের বন্ধুবান্ধব সবাইকে রুমের ভিতরে ডাকাইলাম, সবাই আসলো, সবাই আনন্দ ফুর্তি করলো, সবাই মিলে আজকে আমার বিয়ে হবে রাত্রেবেলায়। তখন ভিডিও কলের মাধ্যমে আমার বিবাহ অনুষ্ঠান শুরু হলো। আমার এখানে একজন কাজী ছিল, মানে আপনার একজন বাঙালি হুজুর, আবার ওইখানে বাঙালি হুজুররা ছিল, কাজীরা ছিল, সবাই ছিল। আমার মোবাইলে কবুল বলতে বলছে, আমি মোবাইলে কবুল বলছি, মেয়েও কবুল বলছে। তা সব কিছু মোবাইলের মাধ্যমে যতটুকু বিয়ে হয় আর কি, অতটুকুতে বিয়ের সাথে সম্পন্ন হয়ে গেল।
তো বিয়ে শাদী সম্পূর্ণ হয়ে যাবার পরে আলহামদুলিল্লাহ মেয়ে ওইখানে পড়ে আছে। আমি মাঝে মাঝে মেয়ের সাথে কথা বলি, মেয়ের পরিবারের সাথে কথা বলি, মেয়েও আমার সাথে কথা বলে, বা সর্বদিক থেকে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। তার মাঝে হঠাৎ করে একদিন আমার আম্মা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করতেছে, বাবারে সর্বনাশ হয়ে গেছে, তোর বাবারে তো পুলিশে ধরে নিয়ে গেছে। তো বাবারে কেন পুলিশে ধরে নিয়ে গেল? বাবা তো কোনো অন্যায় করে না, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, বাবা তো খুব ভালো মানুষ, তাহলে বাবারে পুলিশে ধরে নিয়ে গেল কেন, কারণটা কি? আমার আম্মা আমার কাছে বলে না। আমার আম্মা শুধু বলে তোর বাবারে পুলিশে ধরে নিয়ে গেছে, এখন আল্লাহ জানে তোর বাবার অবস্থা কি হবে। এটা বলে আম্মু কান্নাকাটি করতেছে। ছোটো ভাইরে ফোন দিলাম, ছোটো ভাইরে বললাম কিরে কী অবস্থা? ছোটো ভাই বলে ভাইয়া বাবারে তো পুলিশে নিয়ে গেছে, তো এখন কেন নিয়ে গেছে এগুলো বের করার চেষ্টা করতেছে, আপনি অপেক্ষা করেন। তা এইভাবে একদিন কেটে গেল। পরের দিন আমার ছোটো ভাই উকিল ধরলো এবং মামলার যেই ডকুমেন্টগুলো কাগজপত্রগুলো সব বের করলো। মামলার এজাহার কাগজপত্র ডকুমেন্ট সব কিছু বের করার পরে আমার ছোটো ভাই আমার ফোন দিয়ে বলতেছে ভাইয়া কী আর বলবো, আমরা মানুষ না একটা অজাগরের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বাবা কোনো মানুষ না, তিনি একজন মানুষরূপী অজাগর সাপ। আমি বললাম যারে বেটা অজাগর সাপ হোক আর যাই হোক, বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, বাবাকে তো আনতে হবে। তা কী হয়েছে, বাবা তো ভালো হয়ে গেছে, নামাজ পড়তো, রোজা রাখতো, আটরশিতে যাইতো, মাইজ ভান্ডারে যাইতো, এত ভালো হয়ে গেছে, তা বাবারই পুলিশে ধরে নিয়ে এলো কেন? আমার ছোটো ভাই বলতেছে বাবা আটরশিতে যেত, মাইজ ভান্ডারে যেত, এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব বন্ডামি, এগুলো সব বন্ডামি। বাবা টুপি পরতো, টুপির নিচে বাবা তাস রাখতো, মানে কাঠ রাখতো, আর এগুলো রেখে বাবা জুয়া খেলতো। আমি বললাম তোর কথা আমি কিছু বুঝি নাই, এলাকার মানুষ বলে আমার বাবা ভালো হয়ে গেছে, নামাজ পড়ে, রোজা রাখে, মা বলে বাবা ভালো হয়ে গেছে, আর তুই এসব উল্টাপাল্টা ছোটো ভাই এগুলো কী বলতেছিস? তোর মাঝে কি উল্টাপাল্টা কথা বলতেছিস কেন, কী হয়েছে আমার বলতো? ও তখন বলে ভাইয়া শুনবা, তাহলে শোনো, আসলে আমার বাবা এই যে জুয়া খেলতো বিভিন্ন জায়গায়, তা বিভিন্ন জায়গায় জুয়া খেলতে খেলতে আমার বাবা পুলিশের একটা টার্গেটে পড়ে গেছিলো, যে আমার আব্বা একজন জুয়ারি, এটা পুলিশের টার্গেটে পড়ে গেছে। এবং টার্গেটে পড়ার পরে বেনামে আমার আব্বার নামে 2-3টা মামলা হয়ে গেছে থানায়। এবং মামলা হয়ে যাওয়ার পরে আমার বাবা তখন ছদ্মবেশ নিয়েছে। ছদ্মবেশ মানে পাঞ্জাবি পরা, টুপি পরা, নামাজ পড়া, আটটুসিতে যাওয়া, ভান্ডারিতে যাওয়া, এগুলো সবই আমার বাবার লোক দেখানো ছিল। বাবা এগুলো মূলত লোক দেখাইতো। এই যে বাবা 5 দিন 7 দিনের জন্য আটরশির কথা বলে, মাইজ ভান্ডারির কথা বলে চলে যেত, আব্বা কিন্তু মূলত চলে যেত হচ্ছে আপনার জুয়া খেলার জন্য। আব্বা 5 দিন 7 দিন জুয়া খেলতো, এবং জুয়া খেলে আইসা বাড়িতে বলতো যে আটরশি থেকে আসছে বা মাইজবান্ডা থেকে আসছে, যাতে এলাকার মানুষ আমার আব্বাকে ডাউট করতে না পারে, যাতে এলাকার মানুষ পুলিশের কাছে কোনো অভিযোগ দিতে না পারে। এই জন্য আমার আব্বা এভাবে ছদ্মবেশ ধারণ করছে। তা এরকম করতে করতে পুলিশ তো আর এত বোকা না, পুলিশ তো ধরে ফেলছে। এখন পুলিশ এগুলো জেনে শুনে আব্বাকে তখন ধরে নিয়ে গেছে। আমি তখন বললাম আব্বার নামে প্রতারণা করা হচ্ছে না তো আব্বার সাথে? তুই কি মামলার সব কিছু দেখছিস? ও বলে ভাইয়া আজ থেকে 4 দিন আগে আমার বাবা 5 দিনের জন্য আটরশিতে গেছে, কিন্তু ওই 5 দিন আমার বাবা মূলত ছিল হচ্ছে বরিশালের কোন জায়গায় ছিল, ওই জায়গার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে, সেই ভিডিও ফুটেজ পুলিশ আমাদেরকে দেখাইছে। আমি তখন বললাম আরে বলস কি, আমি তো আব্বারে ভালো মনে করছিলাম, আব্বা ভালো হয়ে গেছে। আচ্ছা আম্মা যে জায়গাটাকে কিনছে এগুলো কোনো আব্বার নামে কিনছে নাকি? আমার ছোটো ভাই বলে না, আম্মা যে জায়গায় সম্পত্তি কিনেছে এগুলো সবই আমার নিজের নামে কিনছে। তোমার নামে কিনতে চাইছে, তুমি নাকি মানা করছো? আমার নামে কিনতে চাইছে, আমি বলছি আমার নামে দরকার নাই। তা আম্মা জায়গায় সম্পত্তিগুলো সবই হচ্ছে তোমার নামেই কিনছে, এই আম্মুর নামেই কিনছে, তা আব্বার নামে কোনো কিছু কিনে নাই। তাই আমি বললাম যে এই যে আব্বা জুয়া খেলে, আব্বা জুয়া খেলার টাকাগুলো পাই করি? এই যে তুই বললি কয়েকদিন আগেও জুয়া খেলতে গেছে, জুয়া খেলার টাকা কই পাইছে? আমার ছোটো ভাই বলে ভাইয়া জানি না টাকা কই পাইছে, তবে আমার আব্বার এখন মোটামুটি টাকার অভাব নেই, ওনার কাছে অডাল টাকা। তাই আমি বললাম যে কী ব্যাপার, অডাল টাকা আমার আব্বার কাছে, আব্বা এই অডাল টাকা পাইলো কই, মানে কোত্থেকে টাকা পাইছে? টাকা পাওয়ার তো কোনো উৎস নাই, আমার মা বাবাকে কোনো টাকা পয়সা দিবে না। এবং মূলত আমার বাবা হচ্ছে গিয়ে আপনার যে কোনো কাজ কামও করে না, বাড়িতেই থাকে, ঘরেই থাকে, তা উনি এতগুলো টাকা কোথায় পাবে? জুয়া খেলতে তো টাকার প্রয়োজন, তা টাকা কোথায়? পরে দেখলাম যে কোনোভাবেই আমার আম্মু বলতেছে না যে টাকা দেয় না, আমার কেউ বলতেছে টাকা দেয় না। এমন করতে করতে এক পর্যায়ে আমি তখন বললাম ঠিক আছে যাই হোক, আমারই তো জন্মদাতা বাবা, অন্যায় যেটা করছে, অপরাধ যা করছে আব্বার আগে বের করে আন, আব্বার আগে জেল থেকে বের করে আন, বাকিটা পরের কথা। পরে আমি টাকা পয়সা দিলাম, টাকা পয়সা দিয়ে বাবারে জেল থেকে ছুটে আনলাম। ছুটে আনার পরে বাবার সাথে আমি ফোনে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে বাবা ঘটনা কি? আমার আব্বা বলে এগুলো সবই মিথ্যা কথা, আমার নামে মিথ্যা বলা হয়েছে, এবং আমি যে আগে জুয়া খেলতাম, এখন যে জুয়া খেলি না, জুয়া খেলা ছেড়ে দিয়েছি, আমার যে বন্ধুবান্ধবগুলো আছে তারা আমার উপরে হিংসা হিনারি করে তারা আমার নামে মামলা ঠুকে দিছে। আসলে এটা কোনোটাই সত্য না, এটা পুরোপূর্ণভাবে একটা মিথ্যা কথা, আমি এরকম কোনো লোকই না, এবং এটা তুই কোনোভাবেই বিশ্বাস করিস না। আমার আব্বা এগুলো আমারে বললো।
যাই হোক, বাবা এগুলো বলছে, আমি আর বাবার কথা মেনে নিলাম। মারে বললাম যে বাবার দিকে খেয়াল রাখো, বাবারে বাইরে যেতে দিও না। এমন করতে করতে মাও তখন আমারে ফোন করে বলে যে সাইফুল রে, তোর বাবার কাছে দিয়ে অনেক টাকা, বাবা এত টাকা পাইলো কই? আমি বললাম তোমার ব্যাংকে টাকা ঢুকে ঠিক আছে তো, তোমার ব্যাংক থেকে টাকা ঢুকে সরাই ফেলছে নাকি? আমার আম্মা বলে না, ব্যাংক থেকেও টাকা সরাই নাই এবং কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও আনে নাই, কিন্তু তোর আব্বা এত টাকা থেকে আনলো বা কোন জায়গা থেকে আনলো, এগুলো আমারে বলে। তো বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সমস্যা নাই, যেখান থেকে আনছে এখন আর তুমি এগুলা চিন্তা করে লাভ নাই, বাট বাবারে নজরে রাখো। এইভাবে বাবার সাবজেক্ট গেল, মা বাবারে টেক কেয়ার করতেছে, যত্ন করতেছে, কোথায় যায় কী করে এই জিনিসগুলো চোখে রাখতেছে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন আমি আমার বউ পারভিনের সাথে ফোনে কথা বলতেছি ভিডিও কলে। তা ভিডিও কলে কথা বলতে বলতে মানে হঠাৎ করে একটা বাচ্চা পিছন থেকে আইসা আম্মা বলে ওর জড়ায় ধরছে, ধরে ওর গালের মধ্যে চুমো দিয়ে দিছে এবং ও তখন সাথে মানে লাইনটা কেটে দিয়েছে, ফোনটা কেটে দিয়েছে। যখন ফোনটা কেটে দিল হঠাৎ করে আমার ভিতর তখন একটু খুতুর ঢুকে গেল, কিরে ফোন কাটলো কেন? এবং পিছন থেকে একটা পিচ্ছি এসে ওরা জড়ায় দিল। পিচ্ছিটাকে আমি তখন পুনরায় আবারও কল দিতেছি, ভিডিও কল দিতেছি। প্রায় 20-25টা কল দেওয়ার পরে ও তখন আমার কলটা রিসিভ করছে। রিসিভ করার পর আমি বললাম যে ফারবিন, ঘটনা কি? তুমি কল রিসিভ করলো? ও বলে দেখ আমার বোনের ছেলে আসছে, তো বোনের ছেলে এসে আমার জড়ায় ধরছে, ও ডিস্টার্ব করতেছে, ঝামেলা করতেছে, এই জন্য আমি ফোন কেটে দিছি। না, তোমার বোনের ছেলে পিছন থেকে এসে তোমার জড়ায় ধরছে, তোমার আম্মা ডাকলো কেন? বলো আমার আম্মাই ডাকে। আমি বলে আমি যতদূর জানি তোমার তো কোনো বোন নাই। বলে আমার চাচাতো বোন। কি বলে? আমার চাচাতো বোন। আমি ছেলেটার আমি ভিডিও কলে একটু দেখবো, দেখাও তো আমারে। বলছে তুমি ভিডিও কলে দেখবো মানে তোমার এত সন্দেহ কেন? এই সে রাগারাগি করে। আমি বললাম দেখো আমি ভিডিও কলে দেখবো, তুমি ছেলেটার আমার ভিডিও কলে দেখাও। পরে ভিডিও কলে আমার দেখাইলো, কিন্তু ভাই এই চেহারাটা পুরোপুরি ওর মতো, মানে মনে হয় যেন মা ছেলের চেহারা, এরকম চেহারা। তা আমার ভিতর তখন কেমন যেন একটু সন্দেহ ঢুকে গেল। সন্দেহ ঢুকে যাওয়ার পরে আমি তারপরেও বিষয়টা কিন্তু আমার মাকে বলি না, কারণ মা মহিলা মানুষ তো, এটা শুনলেই চিল্লাচিল্লি করবে, ঝামেলা করবে, মানুষকে জানাবে। আমি তারপর আমার বউকে অবজার্ভ করতে শুরু করি, মানে ফোনে কথা বলতে বলতে এই বিষয় ওই বিষয় এবং আমার শ্বশুরবাড়ির ঠিকানা, আমার এখানকার যে লোকজন আছে তাদের সাথে আলোচনা করি। তো এরকম করতে করতে একদিন দুদিন অনেকগুলো দিন কেটে গেল। এই বাচ্চাকে নিয়ে যখনই কথা বলি তখনই সে রাগারাগি করে, চিল্লাচিল্লি করে এবং বাচ্চার বিষয় নিয়েও কোনো কথা বলতে চায় না। মানে কেমন যেন ওর ভিতরে মানে অন্যরকম কিছু একটা বিষয় কাজ করতেছে। আমি বুঝি না যে এরকমটা কেন করে। আমি যদি মানে যখনই বলি যে বাচ্চা কার ছিল, কেন বাচ্চা তোমাকে মা বললো, আমাকে বলে মায়ের বয়সী বাচ্চারা, মানে মায়ের বয়সী কাউকে দেখলে মাই বলে, এমন করে আমাকে বলে। কিন্তু ভাই আমি নিজের মনটারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না এই কারণে, কারণ যেই বাচ্চাটা আমি দেখলাম এই বাচ্চার চেহারাটা অবিকলর মতো। এভাবে আরও কিছুদিন কাটার পরে একদিন আমি আমার আম্মাকে বলতেছি ফোনের মাধ্যমে। লাস্ট পর্যন্ত আমি যেহেতু এটা জাস্টিফাই করতে পারতেছি না, খবর নিতে পারতেছি না, তা আমি তো সেখানে অপারক হওয়ার পরে আম্মারে বিষয়টা জানিলাম বলতে এরকমভাবে বললাম যে মাগো, এমন ঘটনা, এই ফারমিনের আসলে আগে কোনো বিয়ে শাদী হয়েছে কি না, তোমরা কি খবর নিয়েছো? আমার আম্মা বলে এগুলো তো তোর আব্বা খবর নিয়েছে, তোর আব্বা অনেক যাচাই বাছাই করেই তো এই মেয়েরে তোরে বিয়ে করাইলো, তোর আব্বা তো যাচাই বাছাই কম করে নাই। আমি বললাম যাচাই বাছাই করছে, খোঁজ খবর করছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরেও মা একটা ঘটনা তোমাকে বলি, আমার কাছে জানি কেমন লাগতেছে, তুমি বিষয়টা একটু যাচাই করে দেখো তো। আমার আম্মা বলে কোন বিষয়? আমি বললাম যে এই মেয়ে এমনি একদিন ফোনে কথা বলতেছি, ভিডিও কলে হঠাৎ করে বাচ্চা একটা পিছন থেকে এসে মা বলে ডাক দিল, ওর গালের মধ্যে চুমা দিল। বাচ্চারা আমি ভিডিও কলে দেখলাম এটা অবিকল ওর চেহারা। আমার আম্মা তো শুই না, সাথে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এটা তুই কী বলস? আমি বললাম জি মা, আমি সত্যিই বলতেছি, এবং আমি যেটা দেখেছি সেটাই তোমারে বললাম যে মা এমন ঘটনা আমি নিজের চোখে দেখছি। আম্মা আমারে বলতেছে তাহলে তো মনে হয় তোর জীবনটা শেষ করে দিছে এই সেই। আম্মা তখন বলে তাহলে তুই ফোন রাখ, আমি এটা নিয়ে আলোচনা করতে থাকি। আম্মা প্রায় সপ্তাহখানিকের মতো বিভিন্ন লোকের সাথে আলোচনা করে, মেয়ের পরিবারে যায়, খোঁজখবর নেয়, নিয়ে আমারে বলতেছে না রে বাবা, এই তুই যে বাচ্চারা দেখছো সেই বাচ্চারা আমিও দেখছি, এই বাচ্চাটা মূলত হচ্ছে তোর ইয়ার বাচ্চা, মানে ওর চাচাতো বোনের বাচ্চা, ওর চাচাতো বোনেরও আমি দেখছি। এটা আসলে ওর মতো চেহারাটা কিছুটা হয়েছে আর কি, মানে বংশের অনেকের চেহারা পাওয়া যায় এরকম আর কি, না এটা এরকম না, তুই কিন্তু কোনো কিছু সন্দেহ মানে কোনো কিছু মনে করিস না। তা আম্মা যখন আমার এই কথা বলে, আবার আমি যখন ভিডিওগুলো আমার বউর সাথে কথা বলি, আমাদের এক ভাই আছে সিলেটি ভাই, তা উনি আবার মোর্শেদ ভাইয়ের কেউ, উনি আবার ভাই ধরেন অনেক চালাক, মানে একটা মেয়ের দিকে তাকাইলেই ধরেন অনেক কিছু বলে দিতে পারে। তা আমার ওয়াইফের অনেক ছবি তো আমার ফোনে ছিল, একদিন ওই মোর্শেদ ভাইয়ের ছবি দেখাইলাম, উনি দেখে আমার বলছে ভাই এই মেয়ের তো বিয়ে হয়েছে। আরে ভাই আপনি কী বলেন মেয়ের বিয়ে হয়েছে? বলে মেয়ের বিয়ে হয়েছে ভাই, চেহারা বিয়েতে মেয়েদের চেহারা দেখলেই বোঝা যায়। আমি বললাম না রে না ভাই, আপনার মাথা মতো ঠিক আছে নাকি, মেয়ের বিয়ে হয়েছে মানে কীভাবে, এটা কী ধরনের কথা? উনি আমার বলে এই মেয়ের বিয়ে হয়েছে ভাই,
আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আপনি খোঁজখবর নেন, এই মেয়ের বিয়ে হয়েছে, আমি চেহারা দেখলেই বুঝতে পারি, আর এই মেয়ে বেশি সুবিধার না। তা উনি ভাই সিলেটের ভাইটা মনের ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দিল। আবার মা তো বললো যে না। আবার আমি ভিডিও কলে আরেকটা বিষয় দেখলাম। ভাইরে ভাই, আমি তখন ভীষণ টেনশনে পড়ে গেলাম, মানে অতিরিক্ত টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ে গিয়া তখন আমার এখানে খোঁজখবর লাগাইতেছি যে অমুক জায়গার কোনো লোকজন আছে কিনা। হঠাৎ করে সালালার এক লোক আমি পাইছি, মানে আমার এখানের এক ভাইয়ের সাথে পরিচয়, ওনার কেমনে কেমনে দুলাভাই হয়, দুলাভাই ওই জায়গায় বিয়ে করছে, তা ওই লোক থাকে সালালা। আমি বললাম, ওই লোকের সাথে কথা বললাম, বলে যে ভাই আমার ওয়াইফ আছে, তো আমার ওয়াইফের নিয়ে খবর নিয়ে আপনার জানাইতেছি। একদিন পরে ভদ্রলোক তার ওয়াইফের সাথে কথাবার্তা বলে আমাকে বলে, ভাই রে, আপনি যে মেয়ের কথা বলতেছেন ওই মেয়ের নাম পারবিন আক্তার। এইরা হচ্ছে 2 ভাই 1 বোন, 2 ভাই 1 ভাই বিদেশে থাকে, আরেক ভাই দেশে থাকে ব্যবসা বাণিজ্য করে, 1 ভাই সৌদি, আরেক ভাই দেশে থাকে, আর মেয়ের এর আগে বিয়ে হয়েছে 2টা এবং সন্তানও আছে 2 জন। তাহলে ভাই এটা কি বলেন আপনি? বলে হ্যাঁ, এই মেয়ে 2 বিয়ে হয়েছে, প্রথম বিয়ে যেখানে হয়েছে সেখানে সন্তানাদি হয় নাই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, এরপরে যেখানে বিয়ে হয়েছে সেখানে 2টা সন্তান হয়েছে। 2টা সন্তান হওয়ার পরেও এই মেয়ের স্বভাব চরিত্র খারাপ, এই মেয়ের চরিত্র ভালো না, বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া, খারাপ সম্পর্ক, যার জন্য দ্বিতীয় স্বামী ওকে ছেড়ে দেয়। এবং দ্বিতীয় স্বামী ছেড়ে দেওয়ার পরে শুনলাম এই মেয়ের নাকি মোবাইলে উমানের নাকি কোন ছেলের সাথে বিয়ে হয়েছে। আমি তো ভাই তখন আর দুনিয়াতে নাই, আমি আসমান থেকে বসতে বললাম, ভাই রে, আপনার কাছে একটা অনুরোধ করি, ওমানের যে ছেলের কথা বলতেছে এই ছেলেটা আমি, কিন্তু ভাই আপনার ওয়াইফকে আপনি এই কথা বললেন না, আমি যে বিষয়গুলো জানতে পারছি। উনি তখন আমার বলেন, না আমার কই প্রয়োজন আছে আমার ওয়াইফকে বলার, কিন্তু আপনি কি এই লোকটা? আমি বললাম, জি ভাই, আমি সেই হতভাগা মানুষ। পরে আমার বলে, ভাই রে, আমার ওয়াইফের কাছ থেকে এই মেয়ের বর্ণনা যতটুকু শুনলাম আর কি, আমার ওয়াইফ যা বললো, ওই মেয়ে ওই এলাকার ভীষণ ডিয়ারিং একটা মেয়ে, স্কুলের মাস্টার আর বাথরুম পরিষ্কার করা মেতর, কাউরি এই মেয়ে ছাড় দেয় না, যার তার লগে বিছানায় শুয়ে যায়, যার তার লগে এই মেয়ের খারাপ সম্পর্ক। এবং মেয়ে ভাই এক কথায় বলা চলে যে মেয়ে খুবই খারাপ। তা আপনি এরকম একটা মেয়েরে কেন বিয়ে করলেন? আপনার নিজের জীবনটা আপনি কেন নষ্ট করলেন? আমি বললাম, ভাই আমি তো বিয়ে করিনি, আমার বাবা কেমনে কেমনে গিয়া মেয়ের পরিবারের সাথে কথাবার্তা বললে এই মেয়েটা আমার বিয়ে করাইছে। ভাই আমি তো এটা জানতাম না। তা আমার বলো, আচ্ছা যাই হোক, জানতেন না, এখন এখান থেকে সরে চলে আসেন, এখান থেকে এই মেয়ের সাথে কথা বললেন না, এই মেয়ের সাথে আস্তে আস্তে সরেন, এই মেয়ের সাথে কথা বললে বিপদে পড়বেন, মেয়ের পরিবারও ভালো না, মেয়েও ভালো না। আমি যে আচ্ছা ভাই ঠিক আছে। পরে আমি তো বুঝে গেলাম যে ঘটনা এরকম, এবং এটা জানার পরে এরই মাঝে আমি তখন আর মেয়ের সাথে খুব বেশি একটা কথা বলি না বলতে কথা যতটুকু বলি মানে দরকারি কথা, আর বেদরকারি কোনো কথা বলি না। মেয়ের কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখতেছি। আস্তে আস্তে এই মেয়ের কাছ থেকে আমি পরিপূর্ণভাবে সরে চলে আসলাম। দেখা যায় 1-1.5 মাসও আমি একবার কল করি না, একবার কথা বলি না, ফোন দিলে কাইটা দিই, ইগনোর যেটাকে বলে আর কি, ইগনোর একটা বিষয়, ওই ইগনোর করতেছি। এরকম করে ইগনোর করতেছি। মেয়েও তো খুব চালাক, কেন ইগনোর করতেছি, কী কারণে ইগনোর করতেছি, এবং এরকমভাবে মেয়েও অনেকটা বিষয় তখন বুঝে যায় যে আমি কেন এরকমটা করি। এমন করতে করতে মেয়ে জানি কেমন করে আমি যে উমানি ভাইয়ের সাথে কথা বলছি ওই উমানি ভাইয়ের ঠিকানা বের করে ফেলে, আবার ওই উমানি ভাই সালালার ভাই যে মেয়ের ওই বাড়িতে বিয়ে করছে ওই খোঁজ খবরও পেয়ে যায়। মানে মেয়ে তখন পরিপূর্ণভাবে মানে পারবিন আক্তার বুঝে যায় যে আমি সব কিছু জেনে গেছি ওর বিষয়ে। জানার পরে একদিন ও আমাকে ডাইরেক্টলি বলে যে সাইফুল, তুমি আমার সাথে কথা বলার জন্য এরকম ডিনাই করো কেন, আমার সাথে কথা বলতে চাও না কেন? তাহলে আমি তোমার সাথে কথা বলবো কেন, আমি তোমার সাথে কী কারণে কথা বলবো, তোমার সাথে আমার কথা বলার প্রয়োজন নাই। পরে কেন প্রয়োজন নাই? আমি বললাম যে তুমি আমার ঠকাইছো। মানে ওই দিন ভিতরে রাগ আর কি, যে বিদেশ থাকা অবস্থায় এটা একটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাব, এই মেয়েরা আমি আর রাখবো না। মানে ভিতরে আমার এরকম একটা জিনিস কাজ করতেছে যে লুকোচুরি করে আর লাভকে, আমি কি ওর কাছ থেকে 2 টাকা খাইছি না ওরে আমি কোনো কিছু করছি। পরে আমারে বলে যে তুই যদি আমারে বিয়ে না করস, মানে তুই যদি আমার সাথে সংসার না করস, তাইলে আমাদের জন্য 5 লাখ টাকা পাঠাইতে আমার অ্যাকাউন্টে। আমি তো বললাম তোমার জন্য আমি 5 লাখ টাকা পাঠাই দিব, মানে ঘটনা কি, তোমার 5 লাখ টাকা দিব কেন, কারণ কি? আমার কারণ কি জানোস না? বলে কী কারণ? আমারে বলে তোর বাপে আমার বাপের থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে, 5 লাখ টাকা যৌতুক দিয়া আমি তোরে বিয়ে করছি। আমার তখন আর বুঝতে বাকি ছিল না, ওই যে আমার বাবা যে টাকা উড়ায়, জুয়া খেলে, আমার মা যে বলে বাবা টাকা পায় কই, আমিও যে বলি বাবা টাকা পাই কই, আসলে তো মূলত ঘটনা এটা, আমার বাবা 5 লাখ টাকা যৌতুক নিয়ে এই মেয়েরা আমার বিয়ে করাই দেয়, এবং সেই মেয়ের কাছ থেকে আমার বাবা 5 লাখ টাকা নিয়ে যায়। এটা জানার পর আমি বললাম, আরে তুই চিটার, তোর বাপও চিটার, তোর মাও চিটার, তোর 14 গোষ্ঠী চিটার, আমি তো 14 গোষ্ঠীর সাথে কথা বলবো না।
এই কথা বলে এই মেয়ের নাম্বার টাম্বার জাস্ট আমি সব ব্লক দিয়ে দিই, যে আর যাই হোক এরকম একটা দুর্চরিত্রের মেয়ের সাথে ভাই কথা বলা যাবে না। তার নাম্বার টাম্বার যা কিছু আছে সব ব্লক করে দিয়ে রাগ করে বাড়িতে আর কথা বলি না। সপ্তাহখানিক কেটে গেল, সপ্তাহখানিক পরে আম্মারে ফোন দিলাম, আম্মারে যখন জানাইলাম সব কিছু, আম্মা তো যাই না, কান্নাকাটি, আই হাই তুই কসকে, আব্বা তো ঘরে আসে না, বাড়িতে আসে না, আব্বাও তখন রাস্তাঘাটে থাকে, পথে পথে থাকে, আব্বারও তখন ঠিক নেই, একবার নামাজ পড়ে, একবার জুয়া খেলে, একবার ভালো মানুষের সাথে চলে, আবার খারাপ মানুষের সাথে চলে, মানে আব্বা ওই তেরিবেরি লাইফের মধ্যে আছে। পরে আম্মা আমার বলে, বাবারে তোর জীবনটা তো নষ্ট করে দিল, তোর বাবা তো তোর জীবনটা শেষ করে দিল, আমি তোর এখন কি করতে পারি? তুমি আমার কি করবা? আমার জীবন আমার বাপে শেষ করছে, এখন আমার আর তো কোনো কিছু করার নাই। যে বাপের জন্ম দিল, যে বাপে দুনিয়াতে আনলো, এই বাপেই তো আমার জীবন নষ্ট করলো, তাহলে আর এইসব কথাবার্তার কোনো মানে হয় না, তুমি এগুলো বাদ দাও। আবার মা বলে, তাহলে তুই কি ওই মেয়ের সাথে কথা বলো? আমি বলি, না আমি এই মেয়ের সাথে কথা বলি না, তোমরাও খবরদার এই মেয়ের সাথে কথা বলবা না, এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এই মেয়ের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো রকমের যোগাযোগ হবে না, কোনো রকমের কথা এই মেয়ের সাথে হবে না। এমন করে সময়গুলো কাটতেছে। তার কয়েকদিন পরে ভাই, বেশি না, আপনার প্রায় মাস দেড়েক পরে, 1.5 মাস পরে একদিন আমি আমার আম্মার সাথে কথা বলতেছি, আমি ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলা অবস্থায় হঠাৎ করে কোত্থেকে জানি মানে ছেলে মেয়ে কতগুলো এসে বলতেছে, যেটা তো বউলি আইতাছে। আমার আম্মা বলে, তোর আব্বা বলে বউলি আসে, ঘটনা কি দেখি, তুই ফোনটা কাটতো। আমি ফোনটা কেটে দিই, আমি আর এই বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি নেই না, ফোনটা কেটে দিই। ফোন কেটে দিয়ে আমি তখন আমার কাজ করতেছি, আমার আম্মা দিয়ে আমার আর ফোন টোন দেয় না। বাংলাদেশ সময় রাত 10টা বাজে গেছে, ফোন টোন দেয় না। এবার আমি আম্মারে ফোন দিলাম যে, মা এই কী হয়েছে, তুমি যে ফোন টোন করলো না, কী হয়েছে? আব্বা বউ নিয়ে আসছে, কে এটা, কারে নিয়ে আসছে, কার বউ নিয়ে আসছে? আমার আম্মা বলে, আমার শরীরটা ভালো না রে বাবা, তুই কালকে আমার ফোন দিস, এটা বলে আমার লাইনটি কেটে দিল। তা আমি তো মায়ের সন্তান, মায়ের মানে কণ্ঠ শুনলে বুঝতে পারি, আমার মানে কথা শুনে যেটা বুঝলাম আর কি, আমার মনের ভিতরে তুফান বয়ে যাইতেছে। ওই যে 1 মিনিট কথা বলছি, ওই 1 মিনিটেই বুঝছি যে আমার মায়ের মনের অবস্থাটা ভালো না, কোনো না কোনো একটা ঘটনা ঘটছে এবং ওই ঘটনার জন্য আমার আম্মার অবস্থাটা এরকম। আম্মা কথা বলতে চায় না, আম্মু আপনি স্কিপ করে লাইন কেটে দিল। ছোটো ভাইরে ফোন দিলাম, ওই আমার কোনো কিছু বলে না, কোনো কিছু বলে না। পরের দিন সকালবেলা আবার ফোন দিলাম, আম্মাও দিয়ে ফোন রিসিভ করে না, ছোটো ভাইও ফোন রিসিভ করে না। পরে পাশের ঘরের এক ভাবিরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে, ভাবি ঘটনা কি? আমার আম্মা আমার ফোন ধরে না, আমার বাপে আমার ভাই আমার ফোন ধরে না, ঘটনা কি, কী হয়েছে? ভাবি আমার ফোন বলে, ফোন ধরবো কেমনে, তারা তো তোমার নতুন মায়ের লিয়ে ব্যস্ত আছে। আমি বললাম, মানে আমার নতুন মায়ের লিয়ে ব্যস্ত মানে? ভাবি আমি তো আপনার কথা কিছু বুঝি না, নতুন মা পাইলেন কই? ভাবি আমারে বলে, আরে বেটা রে, বুঝোস নাই, তোর বাপে নতুন মা লইয়া আইছে। তাই আমি বললাম যে, নতুন মা নিয়ে আসছে মানে? কই যেটারে তুই বিয়ে করছিস একবার মোবাইলে, ওই মহিলারে তোর বাপে বিয়ে করে নিয়ে আসছে। কি বলেন আপনি, ফারবিন? বলে, হ্যাঁ ফারবিন নামের ওই মহিলার তোর বাপে বিয়ে করে আনছে। প্রথমে বিয়ে করলি তুই, এখন বিয়ে করছিস তোর বাপে। তোরা বাপ ছেলে যা শুরু করছিস, তোদের জন্য এই গ্রামে থাকা যাবে না, মুখ দেখানো যাবে না। আমি মায়ের আবার ফোন দিতেই আসি, প্রায় 100টার উপরে ফোন দেওয়ার পর আমার আম্মা তখন আমার ফোন ধরছে। আমার ফোন ধরার পরেই আমার আমি গালাগালি শুরু করছি, তুমি আমার ফোন ধরতে এত লেট করলা কেন? তুমি ফোন ধরতে এত লেট করলা? কী হয়েছে? আমার আম্মা বলে, কী হয়েছে আমি কইতে পারব না, তোর ভাইয়ের সাথে কথা বল। ছোটো ভাইরে দিল, ছোটো ভাই তখন কান্নাকাটি করে বলতেছে, ভাই এই ঘটনা, আপনার যে মেয়ের সাথে আপনার বিয়ে হয়েছিল, আপনার যে মেয়ের সাথে কাবিন হয়েছিল মোবাইলে, ওই মেয়ের আমার আব্বা বিয়ে করে নিয়ে আসছে। আমি বললাম, আব্বা এই মেয়েরই বিয়ে করে আনলো, ঘটনা কি? বলে, আব্বা ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে তারা আমার আব্বারে বাইদা রাখছে, যেহেতু আমার আব্বা মেয়ের কাছ থেকে 5 লাখ টাকা নিছে, বাইদা রাখার পরে আমার আব্বা বাধ্য হইয়া তারা কিভাবে আমার আব্বার কাছে মেয়েরে দিয়ে দিল। আমার আব্বা পরে আবার কলমা কাবিন করে আমার আব্বা উল্টা 10 লক্ষ টাকা কাবিন দিয়ে মেয়েরে বিয়ে করে বাড়িতে আনছে। আমি তখন বললাম, মোবাইলে বিয়া হোক বা যেমনি বিয়া হোক, এই মেয়ের সাথে তো আমার একবার কবুল হয়েছে। তা যেই মেয়ের সাথে আমার একবার কবুল হয়েছে, ওই মেয়ে পরিবার কিভাবে পারলো আমার বাবার কাছে আবার এই মেয়ের কলমা কাবিন করে বিয়ে দিতে? তাদের ভিতরে কি কোনো বিবেক নাই? তারা কি কোনো মানুষ না? আমার ছোটো ভাই বলে, ভাই আপনি ঠিক বলছেন, তারা কোনো মানুষ না। আপনি যে পরিবারে বিয়ে করছেন, আল্লাহ আপনারে বাঁচাইছে, ওই পরিবারটা ডেয়ারিং একটা পরিবার। আমি বললাম, আল্লাহ আমারে বাঁচাইলো কেমনে? যারে বউ বানাইয়া ঘরে আনলাম না, সে তো মা হইয়া ঘরে ঢুকে গেছে। আমার ছোটো ভাই বলে, আপনি চিন্তা করেন না, ওই মারে বের করার ব্যবস্থা আমরা করতেছি। আমার তো তখন মাথাটা খারাপ হয়ে গেল, ভাই বিদেশে থাকা অবস্থায় যদি এত টেনশান, এত ডিপ্রেশন, পারিবারিকভাবে এত পেরেশানির মধ্যে রাখে, তাহলে কি ভাই কাজ করা যায়? কাজকাম তো করতে পারি না, মাথার মধ্যে খালি একটার পর একটা চিন্তা ভাবনা, টেনশান। কিরে ভাই এটা কী হলো, আমার মা কেন এটা করলো, কেন বাবা এটা করলো, মানে প্রচুর পরিমাণ ডিপ্রেশন টেনশনে পড়ে গেছে।
যাই হোক, তারপরও পড়ে আসি। এইভাবে ভাই মাসখানিক কাটার পরে আমি আরেক খবর পাইলাম। এই খবর পাওয়ার পরে আমি আমার মায়েরে ইচ্ছা মতো গালাগালি করছি। এতদিন পর্যন্ত আমি আমার মায়েরে কোনো গালাগালি করি নাই, কিন্তু সেদিন আমি আমার আম্মারে গালাগালি করতে বাধ্য হয়েছি। গালাগালি করতে বাধ্য হয়েছি এই কারণে যে আমার বাবা, মানে আমার মা নাকি আমার বাবারে এই যে আমি আমার আম্মার নামে এত জায়গা কিনতেছি, জায়গায় সম্পত্তি কিনতেছি, এখানে কিনি ওইখানে কিনি, এগুলো আব্বা জানতে পারছে। জানতে পারে একদিন রাতে নাকি দুঃখ করে আমার মায়েরে বলে যে, বউরে, ছেলে তো আমিও নিছি, তুইও নিছস, দুজনেরই তো সন্তান, তাই ছেলে শুধু তোর নামে জায়গা কিনে, আমি বাবা হইয়া কি ছেলের কাছে 1 বিঘা সম্পদ পাই না? ছেলে তো আমার নামে কোনো জায়গা কিনে না। আমার মা নাকি তখন বলতেছে, জায়গা কিনে দিয়ে আপনার লাভ কি? আপনার নামে জায়গা কিনে দিলে আপনি তো জায়গা বিক্রি করে ফেলেন, আপনি কি জায়গা রাখেন নাকি? পরে বলে, দেখো আমি তো তোমারে অনেক ভালোবাসি। আমার মারে বলতেছে, তোমার অনেক ভালোবাসি, আমি তোমার মাথায় হাত দিয়ে বললাম। আর আমার আব্বা আমার দাদিরও অনেক ভালোবাসতো, আমার দাদির প্রতি আব্বার অনেক ভালোবাসা ছিল। তা বলে আমি আমার মায়ের, মরা মায়ের কসম করেও বলি, আমার নামে একটু জায়গা দাও, আমি বিক্রি করব না, আমি মরে যাব, তবে ওই জায়গায় আমি বিক্রি করবো না, আমি কথা দিলাম। তো এই কথা বলার পর আমার মা নাকি করে কি আমার আব্বার নামে 5 গন্ডা জমি কিনে, মানে ধানি জমি 5 গন্ডা আমার আব্বার নামে কিনে। এবং আমার আব্বা ওইখানে যখন আমার আব্বারে ধরার পর আমার আব্বা ওই ধানি 5 গন্ডা জমি ওই মেয়ের নামে লিখে দেয়, মানে ফারবিনা আক্তারের নামে লিখে দেয়। ফারবিনা আক্তারের নামে ধানি 5 গন্ডা জমি লিখে দেওয়ার পরে 5 লক্ষ টাকা কাবিন দেওয়ার পরে এরপরে ফারবিনের পরিবার আমার আব্বার কাছে ফারবিনের বিয়ে দিয়ে দেয়। এই বিষয়গুলো আমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে জানতে পারি। এবং ছোটো ভাইয়ের কাছ থেকে বিষয়গুলো জানার পর আমি তো আম্মারে ফোন দিয়ে প্রচুর গালাগালি করতেছি যে, তুমি কীভাবে পারলে এই কাজটা করতে? আমার রক্ত বীজে টাকা, আমার প্রবাসের টাকা, আমার কষ্টের টাকা, তুমি তোমার জামাইয়ের নামে কেমনে জায়গা কিনলা? আব্বার নামে জায়গা কিনলা কেন? কেন তুমি আব্বার নামে জায়গা কিনলা? মানে আম্মার সাথে আমি তুমুল পরিমাণে ঝগড়া করি যে, তুমি মা এই কাজটা ভালো করে না, তুমি আব্বার নামে কেন জায়গা কিনলা? আমার আব্বা তো জন্মগতভাবেই খারাপ। আমার সাথে ছোটোবেলা থেকে আব্বার কারণে বাড়ি ঘর সব কিছু ছাইরা বরিশালে গিয়া আমি চাকরি করছি, কারণ তো একটাই, আমার আব্বা খারাপ। আব্বা ভালো হইলে তো আর আমার জীবনটা এভাবে নষ্ট হইতো না। আমার আব্বা খারাপ দেখে তো আজকে আমার এই করুণ পরিণতি। তা এত কিছু হয়ে যাবার পরেও তুমি আব্বার নামে কেন 5 গন্ডা জমি তুমি কিনলা? কেন তুমি 5 গন্ডা ধানি জমি আব্বার নামে কিনলা? তবে বিদেশে থাকলে সবারই মন টন ধরেন একটু ছোটো থাকে, মন নরম থাকে। আমারে যতই গালাগালি করছি বা যতই কিছু বলছি, ওই ভিতর থেকে আর খুব বেশি একটা কিছু আসে না। সহ্য করে গেলাম যে মাও যা করার করে ফেলছে, মাকেও আর বদনাম দিয়ে কি করব, মারেও আর দোষ দিয়ে কি করব, মারেও আর কোনো কিছু বললাম না, আমারও কোনো কিছু না বলে সব মাইনে নিলাম যে এটাই হয়তো আমার ভাগ্যে আছে, এটাই হয়তো আমার ভাগ্যের করুণ পরিণতি হয়তো আমি আমার চোখে আমি দেখতে পেলাম। আমারও কোনো কিছু বললাম না, নিজেও আর কোনো কিছু ম্যানেজ করলাম না। এমন করেই তখন এই বিদেশের মাটিতে থাকতে শুরু করলাম। বাড়িতে আর ফোন টোন দিই না, কারোর সাথে কথা বলি না। এইভাবে পাক্কা 2টা বৎসর আমি বিদেশে পড়ে থাকি। আর এই 2 বৎসরে মাঝে মাঝে আশেপাশের মানুষের ফোন দিয়া আইরে আমার মায়ের দুঃখের কথা শুনি। এই যে মহিলারে বিয়ে করে আনছে ফারবিনা আক্তার, আমার মায়েরে খাবার দেয় না, মায়ের গায়ে হাত তোলে, মায়ের বিন্দু পরিমাণের মূল্যায়ন করে না। এরকম করে 2 বছর কাটছে। কাটার পরে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। আজকে অনেক বছর ধরে বিদেশ করতেছি, দেশে যাবো। ছোটো ভাইরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, রে ভাই রে, আমি দেশে আসবো। তা ছোটো ভাই বলে, তাহলে ভাই আপনি কবে আসবেন, আমার এই ডেট দিন। পরে ডেট দিলাম। ওই ডেটে আমার মা জানে, আমার ছোটো ভাই আর হচ্ছে আমার আরেক দুঃসম্পর্কের এক মামাতো ভাই, তারা দুজনে এয়ারপোর্টে আসছে ঢাকা, আমার রিসিভ করে বাড়িতে নিয়ে গেছে। তা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে ঢুকার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আমাকে দেখতে আসে এবং যাওয়ার পরে দেখি আমার আব্বা আলাদা একটা ঘর বানাইছে এবং ঘর বানাই আমার ওই সৎমা ফারবিনা আক্তারকে ওই ঘরের মধ্যে রাখছে। আমার আম্মা এক ঘরে থাকতেছে আমার ছোটো বাইরে নিয়ে। মানে একটা ছিচি কাজ কারবার আর কি, সোজা কথা যেটা, একটা অপমানজনক কাজ কারবার, ছিচি কাজ কারবার। তা মারে বললাম যে, মা এভাবে তো চলা যায় না। এই আব্বার সাথে ঝগড়া করি, আব্বারে দৌড়িয়ে যাই, আব্বা আমার দৌড়ে আসে মারার জন্য। আব্বার কথা যে, তুই বিয়ে করলি, মোবাইলে বিয়ে করলি, তোরা আমি বিয়ে করাইলাম, এরপরে তুই আবার বউ ছেড়ে দিলি কেন? তুই কেন এই বউ নিয়ে সংসার করবি না? তোর কারণে তারা আমারে ধরছে, আমারে পিটাইছে, আমারে মারছে, আমার গায়ে হাত তুলছে, তারা জোর করে ওই মেয়েরা আমার কাছে বিয়ে দিছে। তোর কারণে তুই কেন ওই মেয়ের নিয়ে সংসার করলি না? কেন তুই মেয়ের ফোনে বললি যে মেয়ের আগে 2 বিয়ে হয়েছে, 2 বাচ্চা আছে? আমি তো ঠিকই বলছি। আমি আমার আব্বারে বলছি, আমি তো ঠিকই বললাম, মেয়ের 2 বিয়ে হয়েছে, 2 বাচ্চা আছে, জানার পরেও তুমি বাবা আমার এই মেয়ের বিয়ে করাইলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে। আমার আব্বা বলে, তোরে আমি লাইলে পাইলা বড় করছি, তোরে আমি খাওয়াইছি পড়াইছি, তোর উপরে আমার অধিকার আছে, আমি আমার অধিকারের জায়গা থেকে করছি। তাই আমি বললাম, অধিকারের জায়গা থেকে তুমি আমার একটা এরকম বিয়েতি 2 বাচ্চার মায়েরই বিয়ে করাই দিবা? তা আবার মোবাইলে তাদের চরিত্র সম্বন্ধে জানো, তাদের বংশ সম্বন্ধে জানো, তারা কত খারাপ। এই যে বিষয়গুলো কইতেছি, এরই মাঝে কিন্তু আমার যে সৎমা আছে ফারবিনা আক্তার, সে কিন্তু রেগে যাওয়ার কথা। কিন্তু ভাই অবাক করা বিষয় হচ্ছে, ফারবিনা আক্তার কিন্তু রাগ করে না।
আমার সাথে খুব সুন্দর করে কথা বলে, মানে সে যে মানে কি পরিমাণের চালাক, তারে আমি গালাগালি করি, তার বাপ মায় 14 গোষ্ঠীর আমি গালাগালি করি উঠানে দাঁড়াইয়া, সে রাগ করার কথা, জিদ করার কথা, আমার সাথে খারাপ ব্যবহার করার কথা না। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, তারা আমি গালাগালি করি, সে আমার সাথে ভালো আচরণ করে, না আমি তো বুঝি না। তো যাই হোক, এভাবে মানে 15-20 দিন থাকি বাড়িতে। থাকার পর আমি বললাম যে মা আমি চলে যাব, আমি আর থাকবো না। মা বলে তোর দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শরীরে চামড়া বইটা গেছে, বিয়ে কর। আমি বললাম আমি বিয়ে করবো না, ছোটো ভাইও বিয়ে করে না, আমিও করবো না, আমাদের বিয়ে শাদী হবে না। আমার বাবা আরও বিয়ে করাও, বাবারে আরও 2-3টা বিয়ে করাও, কোথায় কোথায় মেয়ে আসতে আরও বিয়ে করো, আমি বিয়ে করবো না। মা আমার বলে বাবারে বিয়ে কর, তুই এরকমটা করিস না, তুই বিয়ে কর। পরে মা কই করলো, জোর করে আমারে সানজিদা আক্তার নামের আমাদের এলাকার এক মেয়ের আমার বিয়ে করাই দিল, আমাদের পার্শ্ববর্তী গ্রামের সানজিদা আক্তার নামের মেয়েটা, ভালো আলহামদুলিল্লাহ, এই মেয়েটাকে আমাকে বিয়ে করাইছে। তা বিয়ে করানোর পর আমার সৎমা মানে এই প্রচুর পরিমাণে আমাদের সাথে ভালো হয়ে গেছে। ধরেন আমার বিয়ের অনুষ্ঠানে সব কাজ সে করতেছে, এরপরে মানে আনুষঙ্গিকভাবে যত যা করা দরকার সে সব কিছু করে, রান্নাবান্না করা, ঘর পরিষ্কার করা, আমার নতুন বউয়ের কাপড় জাপড় পর্যন্ত ধুয়ে দেয়। মানে এত পরিমাণের ভালো যে ভালোর কোনো শেষ নাই। আমি আমার মারে বলি যে মা এই যে হঠাৎ করে এত ভালো কারণ কি? মা আমার বলে বাবারে খালি তুই চোখটা একটাবার তুই খালি এই দেশ ত্যাগ কর, তুই খালি এই দেশ থেকে বিমানে উঠ, তারপরে তার আসল চেহারা দেখতে পাবি, তারপরে তার আসল চেহারা দেখ। আমার ছোটো ভাইয়ের সাথে তার মারামারি পর্যন্ত হয়েছে অনেকবার আমার সৎ মায়ের। আরে মা এইভাবে হওয়ার পরে আমি আমার বউ নিয়ে ভালোভাবে আসি। মাসখানিক পরে আমার মামারে বলতেছে এই রে বাবা তোর সাথে তো ফারবিন আক্তার ভালো হয়ে গেছে, দেখ না মহিলাটার এই বাড়ি থেকে কোনোভাবে বিদায় করতে পারোস কি না? এই মহিলা বাড়িতে থাকলে তো রে বাবা আমি তো থাকতে পারি না, গ্রামের মানুষ আমারে খারাপ বলে, আর আমি এই মহিলার সাথে কোনোভাবেই পারতেছি না। এই মহিলা যদি এই বাড়িতে থাকে তাহলে রে বাবা আমার হার্ট অ্যাটাক করে মরা লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। তুই বাবা যদি পারোস কোনোভাবেই মহিলাটারে বাড়ি থেকে একটু বের কর। তাহলে আমি বললাম যে আমি তারে কেমনে বের করবো? সে আমার বাবার বউ হয়ে এই বাড়িতে ঢুকছে, তারা আমি বের করবো কেমনে? আমি তো তারা বের করার কোনো সুযোগ নেই আমার কাছে। আমার আম্মা বলে যেমনি পারছে মহিলাটার একটু বাড়ি থেকে বের কর, এই মহিলাটা তুই বাড়িতে রাখিস না, এরে বের করার ব্যবস্থা কর। পরে ওই দিনে মানে আম্মা যেদিন আমার এই কথাটা বলছে, আল্লাহর হুকুম আর কি, এসা হুকুম, 2 দিন পরে আমার কফিল আমারে ওমান থেকে ফোন দিছে। ফোন দিয়ে আমার বলতেছে যে আহমেদ আমার কাজের মেয়ে লাগবে, তোর বাংলাদেশে ভালো কোনো কাজের মেয়ে থাকলে একটা কাজের মেয়ে নিয়ে আসিস তো। এই কথা আমাকে ওই ওমানেই বলছে। মানে 2 দিন পরেই মানে 1 দিন পরে আমাকে যখন এটা জানাইলো, আমার ভিতরে তখন হঠাৎ করে মনে হলো নাইলে এই ফারবিন আক্তার যেহেতু বাড়িতে থাকে আমার মায়ের এইভাবে অত্যাচার করে, মায়ের গায়ে হাত তোলে, মায়ের সাথে খারাপ আচরণ করে, ফারবিন আক্তার নিলে ওমানে নিয়ে চলে যায়। যেহেতু আমার সাথে এখন আচার আচরণ ভালো, কথাবার্তা ভালো, এখানে নিয়ে তারা আমি আমার কফিলের বাসায় কাজ দিয়ে দিই, তাহলে এই দিক দিয়ে আমার মা যা কয়টা দিন থাকবো শান্তিতে থাকবো, ফারবিন আক্তার টাকা পয়সা কামাইবো, ওই বিদেশ থাকবো। যেহেতু আমার সাথে ভালো, আমার কিন্তু উনি এর আগেও একবার বলছিল যে ভালো কোনো কাজ পাইলে উনি চলে যাবে, এখানে থাকবে না, এটাও কিন্তু আমাকে বলছে। পরিশেষে ওই ঘটনা আমার বলার পর আমি তখন বিষয়টা আমার আম্মার জানলাম যে আম্মা এই ঘটনা তুমি কি বলো? আমার আম্মা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাবারে ভালো, এটা কর তাড়াতাড়ি, এই মহিলারই যদি পারস, বাবারে ভালো, দরকার হলে তোর জমি জমা সব কিছু বিক্রি করে হইলেও এই মহিলাটারে তুই এখান থেকে নিয়ে যা, এই মহিলাটার এই জায়গায় রাখিস না, যদি পারস তারে বিদেশে আনার ব্যবস্থা কর। পরে আমি বললাম যে ঠিক আছে আমি তার সাথে কথা বলি, যেহেতু সে বিদেশ যাবে, এখন সে যাবে কি যাবে না তার সাথে কথা বলা ছাড়া তো এটা আমি আর তুমি মিলে সিদ্ধান্ত নিতে পারি না। পরে ফারবিন আক্তারকে আব্বা বাড়িতে নাই, বিকেলবেলা একদিন আমি ডাকলাম, ডাকে বললাম যে আপনি তো আমার বউ ছিলেন, এখন মাও হইলেন, তো যাই হোক আমি আপনারা আপনি করিয়ে বলি, তো সেদিন যে কথা একটা বলছিলেন ভালো কাজ পাইলে বা ভালো কিছু পাইলে বাড়ি থেকে চলে যাবেন, আপনার ভাইয়ের বাড়িতে যাওয়ার উপায় নাই, আপনার ভাই ভাবিরা আপনারা বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, 2টা সন্তান আছে আগে স্বামীর ঘরে, সেখানেও যাইতে পারেন না, সব কিছু মিলিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আপনার সময়গুলো কাটতেছে, তখন আমি যদি আপনার একটা প্রস্তাব দিই আপনি কি রাখবেন? পরে বলে রাখবো না কেন, বলো কি প্রস্তাব? আমি বললাম আমি যে কফিলে চাকরি করি ওমানে, ওই কফিলের বাসায় কাজের লোক লাগবে, তা আপনার শরীর স্বাস্থ্য তো ভালো, দেখে মনে হয় কাজ করতে পারবেন, কেউ এখানে যাবেন নাকি? ওইখানে গেলে মাস শেষে 20-30 হাজার টাকা বেতনও পাবেন, ভালো অবস্থার মধ্যে থাকতে পারবেন, যাবেন? পরে বলে যাবো। আমি বললাম দেখেন আবার আমার আব্বারে বললেন না যে আমি আপনার বিদেশ নিতেছি। বলে না না না, আমি তোমার আব্বারে বলবো না, আমিও আর তোমার আম্মার সাথে ঝগড়া করতে ভালো লাগে না, এলাকার মানুষজন খারাপ কথা বলে, গালাগালি করে, চেয়ারম্যান মেম্বাররা খারাপ বলে, তোমার আব্বাও জুয়া খেলে আমার মারে, আমার গায়ে হাত তোলে, আমারও বাবা এইসব ভালো লাগে না, যদি পারো আমার নিয়ে যাও। আমি যে ঠিক আছে তাহলে আমি সব কিছু ব্যবস্থা করি, আপনি বেশি কথা বললেন না। বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার পাসপোর্ট করাইলাম, পাসপোর্ট করাইয়া ওনার পাসপোর্টের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলাম, সব কিছু ওকে করলাম, দেশে
কইরা এরই মাঝে আমি দেশের মধ্যে আরও 2 মাস ছিলাম। তা 2 মাস কিন্তু সে এত ভালো যে ভালো রে ভাই, আমার আম্মারে একটু পরিমাণের তিল পরিমাণের কাজ করতে দেয় না, সমস্ত কাজও করে। বাসায় যত ধরনের কাজ আছে সমস্ত কাজও করে। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন বিদেশে প্রায় আমি 4 মাসের মতো ছিলাম ছুটিতে। 4 মাস পর আমি তখন চলে আসলাম ওমানে। আসার পরে কফিলের সব কিছু দেখাইলাম, ডকুমেন্ট দিলাম। কফিল আমার বলে, বাহ মেয়ে তো ভালো আছে, নিয়ে আয়। পরে আমি বললাম যে খবরদার আমার আব্বারে কিন্তু বলতে পারবে না যে আমি আপনার বিদেশে আনতেছি। পরে বলে, বলবো না, তোমার আব্বারে বলবো না, তুমি আমারে নিয়ে যাও। পরে কফিলের ফোন দিলাম, মানে কথাবার্তা বলে দেন আমি তখন তারে কী করলাম, ভিসা টিসা সব কিছু পাঠালাম, আমি তার ওমান নিয়ে চলে আসছি। সে আমার আব্বারে কোনো কিছু বলে নাই, আব্বারে কোনো কিছু না বইলে আলহামদুলিল্লাহ আমার কথা মতো যেভাবে চাইছি ওভাবেই তিনি ওমানে চলে আসে। এবং ওমানে আসার পরে আমার যে কফিলের বাসা রাখছি, কফিলের বাসায় কাজ করে এবং দিন রাত মিলে হাড়ভাঙা পরিশ্রম করে, প্রচুর কাজ করে। আমার আম্মা বলে, বাবারে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তুই আমার সন্তানে আমার জন্য অনেক করছিস বাবা, তোর কাছে আমার আর কোনো চাওয়া নেই। এইভাবে হঠাৎ করে আরেকটা সুখবর পাইলাম, আমার বউ নাকি প্রেগনেন্ট হয়েছে। তো আমার আম্মা অনেক খুশি, তোর বউর ঘরে সন্তান হবে। আম্মা অনেক খুশি, আম্মা বলতেছে দোয়া করি আল্লাহ তাআলার কাছে সন্তানাদি হোক। তো আম্মার সাথে এমনি কথাবার্তা বলতেছি। যাই হোক, এইভাবে তখনও কিন্তু এই আপনার ফারবিন আক্তার কিন্তু ওমানে। আমি কিন্তু তারা বারবার বলতেছি, দেখো ফারবিন আক্তার, তোমার নামে আব্বা যে সম্পদটা দিচ্ছে, সম্পদটা আমার দিয়ে দাও, এটা তো আমার কিনা জায়গা। ওগুলো কিন্তু আমি তার সাথে দুষ্টামি করি, তখনও কিন্তু জায়গা তার নামে। আমার বলে দিয়ে দিব, সমস্যা নাই, আমি সম্পদ দিয়ে কী করব, আমার কি সম্পদের দরকার আছে? আমার কি ছেলে আছে না মেয়ে আছে? তোমরাই তো আমার সব, তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। ওইখানে যে সে চাকরি করতো, মাস শেষে বেতন পাইতো, বেতনের টাকাটাও কিন্তু অনেকটা আমাকে দিয়ে দিত, মানে নিজের কাছে রাখতো না, এত পরিমাণের ভালো হয়ে গেছিলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তার ভালোর পিছনে কী রহস্য ওটা তার আমি জানি না। এইভাবে দীর্ঘ 1.5 বছর মতো আমার সাথে ছিল ওমানে। এবং আমার কফিলও কিন্তু অনেক ভালোবাসতো, কাজ করতো যে সকাল নাই বিকাল নাই ভাই, মনে করো 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টাও ঘুমাইতো না। এই ম্যাডামে যদি রাত 2টা বাজে ফোন দিত, দৌড়ে উঠে কাজ শুরু করতো। সকালে সূর্য ওঠার আগে আমার কফিলের বাড়িতে 5টা গাড়ি ছিল, 5টা গাড়ি ধুইয়া মুইচা চকচক পরিষ্কার করে ফেলতো, গার্ডেন পরিষ্কার করে ফেলতো। মানে এত পরিমাণের কাজ করতো, ধরেন আপনি 5টা ফিলিপিনি মেয়ে এরকম কাজ করতে পারবে না, ওই একা পারবি না একটা যে পরিমাণের কাজ করে, একা যে পরিমাণের কাজ করতে পারতো। যাই হোক, এরকম করে কাজকাম করতেছে, আবার নিজের সন্তানদের জন্য টাকা পাঠাইতেছে, যে নিজের 2টা সন্তান দেশে আছে, স্বামী ভালো না, ওই স্বামীর জন্য টাকা পয়সা পাঠায়। তা আমার বউ এরকম করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়েছে, আমার বউয়ের ঘরে, মানে সানজিদার ঘরে মেয়ে সন্তানটা হইলো। মেয়েটা হওয়ার পর আমার আম্মা আলোলে দুলোলে মেয়ে নিয়ে অনেক ভালো আছে। তারই আপনার মনে হয় 7 মাস পরে, 7 থেকে 8 মাস পরে একদিন হঠাৎ করে আমার কফিল, আমি তখন কই জানি গেছিলাম, ওইখান থেকে আসার পর আমার কফিল আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, মানে দুর্ব্যবহার করতেছে। তো ওই কিন্তু আমার সাথে কখনো এরকম দুর্ব্যবহার করে নাই, কখনো এরকম খারাপ ব্যবহার করে নাই, ওই দিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। তাই আমি বললাম যে তুই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন, এই মুশকিলা, সমস্যা কি? আমার না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এরকম করে। আবার আমাদের এই এরিয়াতে প্রচুর বাঙালি লোকজন থাকতো আর কি, ওই জায়গাটার ভিতরে আপনার এইদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় বাঙালি মানুষরা থাকতো, মানে বাঙালিরা কাজ টাজ করতো। এইভাবে এর পরের দিন বিকেলবেলা আনুমানিক 4টার দিকে হঠাৎ করে দেখলাম যে চারিদিক থেকে বাঙালিরা মানে আমার এই কফিলের বাড়িতে আসতেছে। তো কিরে ভাই তোরা আসিস কেন, ঘটনা কি? দেখি যে চারপাশ থেকে বাঙালিরা আসতেছে, তোর কফিলে খবর দিছে। তা আমার কফিলে তোদেরকে খবর দেবে কেন? বলে তা তো কইতে পারি না। এই বলে সে তার বৈঠকখানার ভিতরে আমার নিয়ে গেল, এবং আরও 8-10 জন বাঙালি ওখানে ছিল। নিয়ে যাওয়ার পরে এই ফারবিন আক্তারকে ডাকলো, এই ফারবিন আক্তারের দিকে আসো। ফারবিন আক্তার আসছে, আসার পরে বাঙালিদেরকে বলতেছে তোরা ভিডিও কর। এখানে সবাই ভিডিও, মানে মোবাইলে অন করছে, ভিডিও করতেছে। তা ঘটনা কি ভাই আমি কিন্তু জানি না, আমি কিন্তু নাসর বন্ধা। ফারবিনকে জিজ্ঞেস করলো, ফারবিন কী হয়েছে তুমি বলো। এইবার এই ফারবিন কানতে কানতে বলতেছে, মানে প্রথমে বলে না, পরে কফিলি যখন আবার এই বল, যখন ধমক দিয়েছে, ধমক দেওয়ার পরে বলে যে সাইফুল ইসলাম আমার বিদেশ থেকে আমাকে বিদেশে আনছে, আনার পরে আমার সাথে রাতের বেলায় ছিল, আমার সাথে সহবাস করছে, সাইফুল ইসলামের সন্তান আমার পেটে। আমি মানে এই কথা শোনার সাথে সাথে কফিলের সামনে উঠে ওরে 2 থাপ্পড় দিয়ে বসি ওই বৈঠক ঘরে। থাপ্পড় দেওয়ার পরে কফিল আমার বলে, আমি এখন শ্রোতারে কল দিব, পুলিশরে কল দিব, আই উইল কল পুলিশ। আমার এরকম করবো, আমি পুলিশরে ফোন করবো, তোর এত বড় সাহস, তুই আমার সামনে মেয়েরা মারলি কেন, তোর সাথে শারীরিক সম্পর্ক করছিস। আমি বললাম, দেখ কফিল, আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করি নাই, এটা মিথ্যা কথা, এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, আমি ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক করি নাই, এটা মিথ্যা কথা, ও আমার সম্পর্কে আমার সৎ মা হয়। এইবার কফিল আমার হচ্ছে, হে আল্লাহ, হারামি হারামি হারামি, তুই বলছিস তুই এই মেয়ে তোর বোন হয়, তোর বাড়ির হয়, এই হয়েছে, তুই সৎমা, এটা তো তুই বলস নাই, এখন তুই বলতেছিস তুই তার মানে তুই সৎমায়ের সাথে জিনা করছিস। এই বলেই ধরেন আমার উপরে কফিল প্রচুর খেপে যায়,
মুহূর্তের মধ্যে তারা পুলিশ খবর দিয়ে বসে। পুলিশ খবর দিয়ে বসে আমাদের দুজনকে জেলে দিয়ে দেয়। আমি ওর বাড়িতে যোগাযোগ করতে পারি না, ওই বাড়িতে যোগাযোগ করতে পারি না, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি প্রায় 1.5 মাসের মতো জেল খাটি ওমানে। 1.5 মাসের মতো জেল খাটার পরে এই 1.5 মাস যে আমার উপরে কী পরিমাণের অত্যাচার গেছে, যে কী পরিমাণের কষ্ট যে আমি করছি, আমি ছাড়া আর আমার উপরে আল্লাহ ছাড়া কাউরে বুঝাতে পারবো না। প্রবাস জেল বলতে একটা বিষয় আছে, যারা ওমানের মাটিতে একবার প্রবাস জেলে গিয়েছে তারা জীবনে আর কখনো বিদেশের নাম মুখে আনবে না। এই প্রবাস মাটিতে আমি এই প্রবাস জেলে আমি খুব কষ্ট পাইছি। প্রবাস জেলে 1.5 মাস কষ্ট পাওয়ার পরে আমি বাড়িতে আসছি। মানে হঠাৎ করে আমাকে টিকিট কেটে, মানে টিকিটের মধ্যে সরকারিভাবে দেশে পাঠাইছে। দেশে আসছি, বাড়িতে আসছি, মানে দেশে আসছি বলতে ঢাকায় আসছি। ঢাকায় আইসা তখন আম্মার নাম্বারটা মুখস্থ আছে, একটা মোবাইল নিয়ে এক বাইরে বলুন যে ভাই মোবাইলটা দিন, আম্মারে কল দিই। আম্মারে কল দিছি, আম্মা কল রিসিভ করছে। আমার যে মা আমি সাইফুল। আম্মা তখন ফুল এক আনতেছে। আমার যে আম্মা এই ঘটনা, আমার তো এই মেয়ে এরকম করছে। আম্মা বলে বাবারে বলতে হবে না, মোবাইলে সব কিছু দেখছি। তাই বলে তো মোবাইলে সব কিছু দেখলা? তা মোবাইলে কি দেখলা? মা বলে মোবাইলে সব কিছু দেখছি। তুই এখন কই? আমি ঢাকায়, আমি বাড়িতে আসতেছি, তুমি বাড়িতে আসো? বাড়িতে আসতেছি। মা বলে বাড়িতে যাস না, খবরদার বাড়িতে যাস না। যে কেন বাড়িতে যাবো না কেন? মা আমারে বলে আমাদের ঘর দুয়ার সব কিছু ভাইঙা আমাদেরকে গ্রাম থেকে বের করে দিছে। যে কে আমাদেরকে গ্রাম থেকে বের করে দিছে? কে বের করে দিছে? আমার আম্মা বলে এলাকার সর্দার, মাতবর, চেয়ারম্যান, মেম্বার মিল্লা আমাকে ঘরের মধ্যে আগুন লাগাই দিছে। আমাদের ঘরে আগুন লাগাই আমাদেরকে তোর বউরে আর আমার ঘর থেকে পিটিয়ে, তোর ভাইয়ের ঘর থেকে পিটিয়ে বের করে দিছে। আমি বললাম কারণ? মা বলে কারণ হচ্ছে তারা নাকি মোবাইলে দেখছে তুই তোর সৎমা ফারবিনরে বিদেশে নিয়া, ওই ফারবিন নাকি জবানবন্দি দিছে তুই তারে বিদেশ নিয়ে তার সাথে থাকছস, খাইছস, এবং তার পেটে যে সন্তান নাকি হয়েছে ওই সন্তানের বাবা নাকি তুই। আমি বললাম মা এটা পরিপূর্ণভাবে মিথ্যা কথা। এই ফারবিন ওইখানে যাওয়ার পরে কার সাথে আকাম করছে, কার সাথে কী করছে এটা ফারবিন জানে। কার সাথে খারাপ কাজ করার পরে ফারবিনের পেটে বাচ্চা হয়েছে। এখন মনে হয় কফিলের কাছে ধরা খাইছে বা কফিল বুঝে গেছে পেটের বাচ্চা। কফিল মাইর দেওয়ার পর আমার কথা বলছে। আসলে মা আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাই নেই। মামারে বলতেছে তুই তো নানার বাড়িতে আয়, তোদের বাড়িতে যাইস না, তোর বাড়িতে গেলে সমস্যা হবে, লোকজন তোরা মারবে, তো নানার বাড়িতে আয়। পরে আমি ঢাকা থেকে নানুর বাড়িতে গেলাম, যে দেখে আমার বউ এখানে, সানজিদা ওইখানে, আমার মা এখানে, আমার বউ এখানে। আমি আমার নানুর বাড়িতে যেদিন গেছি ওই রাতটা ছিলাম, পরের দিন সকালবেলা সানজিদার বাবা মা চলে আসছে। আইসেই তারা তাদের মেয়েকে আমার সাথে থাকতে দিবে না। আমার মা একা ছিল বলে তারা তাদের মেয়েকে রাখছে, তারা তাদের মেয়ে নিয়ে চলে যাবে। সকালবেলা আমার মেয়েটারে আমার কোলে আমি একটাবার নিতেও পারি না। রাতের বেলায় গেছি, মেয়ে ঘুমাইতে আসে। সকালে মেয়েটা ঘুম থেকে উঠার আগে আমার শ্বশুর শাশুড়ি আইসা আমার বউ আর আমার বাচ্চাটারে নিয়ে চলে গেছে। মার সাথে বললাম যে মা বাবা কই? বলো তোর বাবার কোনো খবর নাই। তোর বাবা যে কই চলে গেছে এই ঘটনার পরে, তোর বউরে যখন তুই বিদেশ নিয়ে চলে গেলি, এরপরে বাবা মানে বাড়িতে আসতো না এরকম। মানে পারবিন চলে আসার পরে বাবা পুরো পাগল হয়ে গেছে। এক পর্যায়ে বাবা ঘর বাড়ি সব কিছু ছেড়ে কই জানি চলে গেছে, বাবার কোনো সন্ধান নাই। পরে আমি বললাম যে আমাদেরকে এভাবে গ্রাম থেকে বের করে দিল, কারা বের করলো, কেন বের করলো? মা আমারে বলে তুই খবর নেই। 2-3 দিন পরে আমি এলাকাতে গেলাম, যোগাযোগ করলাম চেয়ারম্যানের সাথে যোগাযোগ। চেয়ারম্যান আমাকে ডাইরেক্ট বলছে যে একবার আসছিস ভালো কথা, এরপরে যদি তুই এই গ্রামে ঢুকিস তাহলে কিন্তু আমি তোরা বাঁচাইতে পারবো না। তোরা আমি ওয়ার্নিং দিতে আসছি, খবরদার এই গ্রামে ঢুকিস না এবং এই গ্রামে তোরা আসিস না, কারণ গ্রামে আসলে তোদেরকে বাঁচিয়ে রাখা হয়, তোরা কিন্তু এলাকাবাসী পিটাই মেরে ফেলবে। আর এলাকাবাসী গণদোলাই দিয়ে তোদেরকে মেরে ফেললে এটার কোনো বিচার, আইন আদালত কোনো জায়গায় পাবি না। তুই বেটা এত বিয়াদবের বিয়াদব, প্রথমে তুই মোবাইলে বিয়ে করলি, এরপরে আবার তোর বাপে ওইটারে আবার সরাসরি বিয়ে করে নিয়ে আসলো, আবার তুই এটারে বিদেশ নিয়ে এটার সাথে আকাম করে পেটে বাচ্চা দিলে, এগুলো আবার বেটা দিলি ফেসবুকে ছাইরা মানুষের হাতে হাতে চলে গেছে। আমি তখন বললাম চেয়ারম্যান সাহেব আমার দুঃখটা আমি কাউরে বুঝাইতে পারলাম না। তিনি আমার বলে আমি তোর অনুরোধ করতেছি তুই এখান থেকে চলে যা, তুই এখানে থাকলে তোর একটু পরে মারবো। এরপরে আমি সে জায়গা থেকে চলে আসি, আনার পর নানু বাড়িতে আসি। দেখলাম মামাদের আচরণও খুব একটা সুবিধার না, তারাও খুব খারাপ ব্যবহার করতেছে। তাদের বাড়িতে আমি আমার মারে নিয়ে আসি। আর এরই মাঝে আমার বউ সানজিদারে নিয়ে 3 মাসের মাথায় সানজিদার বাবা মা আমার এই মেয়েটা সহ আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। সানজিদা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে। যাই হোক আমার বোনের শ্বশুর বাড়িটা ভালো ছিল, আমার বোনেরও তারা দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছিল। তারপরে কেমনে আমার বোনটারে আর দিল না, আমার বোনটারে রেখে দিছে। আমার বোনটা অনেক ভালো ছিল। তো নানু বাড়ির অবস্থা এরকম খারাপ দেখার পরে আমি ঢাকাতে চলে আসি, মারে নিয়ে ঢাকাতে আসি। আসার পরে এই মারে নিয়ে ঢাকাতে থাকতেছি, কারণ নানু বাড়ি থেকে তো সম্পদ নিয়ে আসছে না আমার আম্মা। তা বাপের বাড়ি থেকে সম্পদ নিয়ে আসলে তো আর বাপের বাড়িতে খুব বেশি একটা থাকা যায় না, ওইখানে তারা আর দাম দেয় না। ওই আমার আম্মার সম্পদ নিয়ে আসার পরে তারা আর মূল্যায়ন করে না। এখন আমি আর আমার মা থাকতেছি বাড়িতে, তারা এটা খুব ভালোভাবে দেখতেছে না।
একটা পর্যায়ে পরে আম্মারে নিয়ে ঢাকাতে আসছি। আসার পরেই আম্মার অবস্থা ভালো না, অবস্থা খারাপ। এবং এই ঢাকায় আসার 4 মাসের মাথায় আমার আম্মা এই অসুস্থ থাকা অবস্থা আম্মা মারা গেছে। তা আম্মা মারা যাওয়ার পরে আমি কি করব, আম্মাকে আমি নানু বাড়িতেও খবর দিলাম, তারা বলে ঠিক আছে নিয়ে আয়। পরে নানুর বাড়িতে আম্মারে মাটি দিছি, নিজের বাড়িতে আমি আর যেতে পারি নাই। এবং আমার যে ছোট ভাইটা আছে ওই আমাদের রাজশাহীতে এক বাড়ির ভিতরে মানে এক মহিলারে বিয়ে করছে। মহিলার আগে জামাই ছিল, জামাই মারা গেছে, পরে মহিলারে গরজামাই হিসেবে বিয়ে করছে। গরজামাই হিসেবে বিয়ে করে আমার ছোটো ভাই ওইখানে চলে গেছে। আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নাই। ওইখানে গরজামাই হিসাবে আছে, ওই পরিবারের সাথে আছে। এবং পরিবার বলে দিছে মানে ছোটো ভাইরে নেওয়ার আগে যে তোমার মা বাবা তোমার ভাইদের সাথে কোনো রকমের যোগাযোগ রাখতে পারবে না, তবেই আমরা তোমার কাছে মেয়ে বিয়ে দেবো। পরে ওদের সত্য রাজি হইয়া ও মানে ওদের কাছে বিক্রি হয়ে গেছে। এক কথায় যেটা ওদের কাছে বিক্রি হয়ে গেছে, ও আর আসে নাই। আম্মা মারা গেছে, আম্মা লাশটাও মাটি দেয় নাই। আম্মা মারা গেছে এর পরের দিনে সে আম্মার কবরে কান্নাকাটি করছে। তো ওর মতো করে চলে গেছে। আমি তখন ঢাকাতে আছি, আমার এখন অনেক বয়স হয়ে গেছে মোটামুটি। তাই আমি একটা হোটেলে চাকরি করি, মোটামুটি একটা ভালোই হোটেলে চাকরি করি, বর্তমানে ম্যানেজার পোস্টে আছি। এইভাবেই আছি। এখন বউ নাই, জি নাই, মা নাই, বাবা নাই। বাবা যে ওই সময় চলে গেছে, বাবা কোথায়, বাবা বেঁচে আছে না মরে গেছে তার কোনো সন্ধান পাইনি। তা প্রতিদিন রাতে ঘরে যাওয়ার পরে বাসার ছাদের উপরে বৈশা আপনার একটা করে গল্প শুই না, তারপরে ঘুমাইতে চাই। গল্প না শুনলে ঘুম আসে না। তা বেশ কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিলাম যে আপনার কথাগুলো বলবো। আপনাকে তো বললাম ঢাকায় আসার জন্য, আপনি তো আসলেন না, এই জন্য আপনার আমি সব কিছু জানাইলাম। যদি আপনি মনে করেন আমার গল্পটা প্রচার করতে পারেন, আমার গ্রামের ঠিকানাটা আপনারা দিলাম। আমার এই গ্রামের মানুষরা আজও জানে আমি ফারবিনের পেটে বাচ্চা দিয়েছি। এখানে আমি ফারবিনের বিষয়টা আরেকটু বলে রাখি। অ্যান্ড আমি ফারবিনরে বেশি দিন জেল খাটাই নাই, কয়েকদিন পরে ফারবিনরে দেশে পাঠাই দিছে। এবং ফারবিনরে দেশে পাঠাই দেওয়ার পরে ফারবিন দেশে এসে এই বাচ্চা নষ্ট করছে। এই বাচ্চা নষ্ট করার পরে ফারবিন আবার পুনরায় দুবাই চলে গেছে। এখন সে দুবাইতে আছে, যতটুকু জানি দুবাইতে আছে, ভালো আছে। কোথায় আছে কী করে আমি জানি না, শুধু জানি দুবাইতে গেছে। তো ভাই আমার সব কিছুই শেষ হয়ে গেল, আমি আর কোনো কিছুই পাইলাম না। আমার জীবন যৌবন সবই শেষ। এখন বর্তমানে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলা কখন নিঃশ্বাস নিয়ে যায়। নামাজ পড়তেছি, দাঁড়িয়ে রাখছি, আল্লাহর পথে দিন পালন করতেছি। তা আমার আব্বা খারাপ হোক আর ভালো হোক যাই হোক, যদি অন্তত মরণের একবার আগে বাবার একটাবার দেখতে পাইতাম। মারে তো আর পারলাম না, মারে তো কবরে শোয়াই দিলাম, বাবার দেখা যদি একটাবার পাইতাম। বাবা কোথায় চলে গেল। আপন ভাই, ভালো লাগে আপনার কথাগুলো শুনতে বা গল্পগুলো শুনতে, তাই আপনার কাছে আজকে অনেক রাত পর্যন্ত এই কথাগুলো বললাম। যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সাইফুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুগণ, খুবই হৃদয় বিদারক এক ঘটনা, অনেক কষ্ট লেগেছে গল্পটা শোনার পরে। সাইফুলের একটা কথা যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। দেখেন, এই ফারবিন আক্তারের জন্য সাইফুল কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে। শেষ পর্যন্ত এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে অবশ্যই আমার কাছে যতটুকু ধারণা বা সাইফুল ভাই যেটা আমাকে বললো, যে সে ওইখানে যাওয়ার পরে, ওমানে যাওয়ার পরে, ওই আরবির বাসায় থাকার পরে কারণ কারোর সাথে তার সম্পর্ক হয়। এবং সম্পর্কের খাতিলে যখন পেটে বাচ্চা চলে আসে, বাচ্চা চলে আসার পরে সে ওই বাইরের লোকের কথা না বলে এই সাইফুলকে ফাঁসাই দিল। এবং আসলে কিছু বলার নাই ভাই। আসলে আমি এটুকুই বলতে পারি, গোবর তো চিনেন, গরুর মলমূত্র যেটাকে বলে, ওই গোবরের এপিঠ ও পিঠ, ময়লার এপিঠ আর ওই পিঠ একই কথা। কিছু মানুষ থাকে এদেরকে আপনি কখনোই ভালো করতে পারবেন না। কিছু মানুষ থাকে ওদের জন্য আপনি যাই করেন এদেরকে কখনোই ভালো করতে পারবেন না। দিন শেষে আপনি দোষী হবেন। শরীরের চামড়া কেটে আপনি তার জুতো বানাই দিবেন, লাভ নাই। এই খারাপ মানুষগুলো খারাপে থাকে। তেমনই হচ্ছে ফারবিন আক্তার। যাই হোক, আল্লাহ সবাইকে এরকম বিপদ আপদ থেকে রক্ষা করুক। এবং গল্প প্রচার করার একটাই উদ্দেশ্য, বরাবরের মতো আবারও বলি যে গল্প থেকে আপনি কিছু শিখেন। আপনি যদি গল্প থেকে কিছু শিখতে পারেন তবে আমার গল্প বলা সার্থক। সাইফুল ইসলাম ভুল করেছে যে মহিলাটা তারে বিয়ে করার পরে আবার তার বাপেরই বিয়ে করছে। এই মহিলাটারে কোনোভাবেই তার উচিত হয় নাই সে যেখানে থাকে তার কর্মস্থলে নিয়ে যাওয়া। এটা সে ভুল করেছে। এই ভুলটা আপনারা কেউ করেন না। এই ধরনের ঘটনা যদি আপনার সাথে ঘটে, আপনারা কেউ এই ধরনের ঘটনা করেন না, তবেই আপনার গল্প শোনা সার্থক আর আমার বলা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।